হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আজকে আপনাদেরকে আর্টিকেল রাইটিং এর উপরে কিছু টিপস দেব। তো আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু রিট অ্যান আর্টিকেল ফর ইউর ব্লগ অর ইউর প্রোডাক্ট অর অনলাইন সার্ভিসেস। ওকে, লেটস স্টার্ট। যাই হোক, এখন আমি আপনাদেরকে কিছু বুলেট পয়েন্ট বা কয়েকটা মেন কিছু স্টেপ এইখানে আমি বর্ণনা করে রেখেছি। এখানে মেনলি কিছু স্টেপ, অর্থাৎ আমরা যখন একটা প্রোডাক্টের জন্য আর্টিকেল লিখতে যাব, তখন যদি আমরা এই স্টেপগুলো ফলো করি তো দেখা যাবে যে আমাদের আর্টিকেলটা অনেক সুন্দর হয়ে গেছে। অর্থাৎ একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট, আমরা যেটা বলি কন্টেন্ট অনেক ধরনের হতে পারে। এই নিয়ে ক্লাসে আমরা অনেকবার আলোচনা করেছি, তারপর আবার রিপিট করছি আজকে যে কন্টেন্ট আমরা একটা পিকচার বা ইমেজ যেটা, ওইটাকে আমরা কন্টেন্ট বলি। একটা ভিডিও থাকতে পারে, ওইটাকে আমরা কন্টেন্ট বলি, বা ট্যাক্স হিসাবে যা থাকে। মানে একটা ওয়েবসাইটে ঢোকার পর আপনি যে সমস্ত অবজেক্ট দেখতে পারতেছেন বা যে সবগুলো যত যে ইমেজ, ট্যাক্স, ভিডিও, সবগুলা সমন্বয়ে আমরা বলতেছি কন্টেন্ট। তো এইগুলার সমন্বয়ে যখন অর্থাৎ আমাদের এই কন্টেন্টটা আরও কীভাবে সুন্দর করা যায়, এটা হচ্ছে মেইন মুখ্য বিষয়। কেননা আপনাকে যদি কোনো একটা বই দেওয়া হয় আর সেই বইয়ে যদি দেখেন কোনো একটা ছবি নাই, তাহলে কি আপনার কাছে ওই বইটা পড়তে ইচ্ছা বোধ করবে? অর্থাৎ তাহলে এখানে একটা বিষয় কি ফোকাস করছে যে একটা ছবি বা একটা বইতে যদি অনেক ধরনের ছবি থাকে, বা প্রত্যেকটা পৃষ্ঠা পাতায় বা ইয়েতে যদি পেজগুলোতে যদি প্রত্যেকটা পাতায় যদি একটা করে কন্টেন্ট রিলেটিভ যদি ছবিগুলো থাকে, তাহলে আমাদেরকে আকর্ষণ করছে এবং আমরা পড়তে কিন্তু আগ্রহ বোধ করি। আমাদের প্রথমে যে বিষয়টা বা অ্যাট্রাকশন একটা কথা থাকে, যেমন আমরা যখন বইটা হাতে নিই, বইয়ের মলাটটা যদি অনেক সুন্দর হয়, ওইটা নিতে কিন্তু আমাদের ইচ্ছা বোধ করে, এবং ওই ছবিটা দেখে একটা আইডিয়া পাই যে আসলে বইটা আসলে কি রিলেটিভ হতে পারে, বা ওই বইয়ের কভার উপর যখন নামটা থাকে ওইটা থেকে একটা আইডিয়া পেয়ে যায় যে আমার আসলে মূল বিষয়টা কি হতে পারে। তখন বইটা আমরা ওপেন করি, শিরোনামগুলো দেখি, একটা করে পেজ দেখি। তো পেজটা তখনই পড়তে ইচ্ছা বোধ করবে যদি আকর্ষণীয় কোনো ছবি থাকে বা ভালোভাবে ডিসক্রিপশন বা বর্ণনাগুলো যদি ভালোভাবে হয়, তাহলে বইটা আমাদের পড়তে ভালো লাগবে। তো ঠিক একইভাবে অনলাইনে আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস থাকবে, বা আমাদের প্রোডাক্টের থাকবে, বা আমরা যে সার্ভিস দিচ্ছি, বা আমি অনলাইনে যে বিজনেস খুলছি, বা আমি যদি কোনো ব্লগ বানাই, সেখানেও কন্টেন্ট থাকছে। মানে মেন কথা হচ্ছে কন্টেন্ট ইজ কিং। আমরা জানি, মানে কন্টেন্টটাকে যদি আমরা ভালোভাবে ফুটিয়ে না তুলতে পারি, আমার কাস্টমার যারা আছে বা আমার যে ভিজিটর আছে বা আমার যে ট্রাফিক আছে, সে আমার কন্টেন্টটা যদি ভালো না থাকে, ভালো না বাসে, এবং তার কাছে যদি ভালো না লাগে, সে আমার ওয়েব পেজে সে বেশিক্ষণ সময় থাকবে না বা স্টে করবে না। তো এতে করে কি হবে, একটা কাস্টমার বা একজন ভিজিটর যখন আমার ওয়েবসাইটে আসার মাত্রই যদি আমার কন্টেন্টগুলো তার কাছে ভালো না লাগে, সে যখন স্কিপ করে চলে যাবে, তখন এটাকে আমরা বাউন্সিং বলি। অর্থাৎ গুগল কি করবে, আপনার ওয়েবসাইটে এরকম ভিজিটর ঢুকছে বের হয়ে যাচ্ছে, মানে আপনার কন্টেন্টটা ভালো লাগছে না তার কাছে। তো এরকম যদি হয়, বাউন্স রেটিংয়ের পরিমাণ বাড়তে থাকবে, তো গুগল আপনার ওয়েবসাইটের প্রতি একটা নেগেটিভ ধারণা নেবে। অর্থাৎ বাউন্স রেট যেহেতু বাড়ছে বেশি করে, আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংটা সে কমিয়ে আনবে, ধীরে ধীরে আপনাকে আরও নামিয়ে দেবে। এই বিষয়গুলো হয়। তো আর দেখা যাচ্ছে কোনো একটা ওয়েতে ভিজিটরগুলো যখন আপনার ওয়েবসাইটে যাচ্ছে, লাইক গুগল সার্চই হোক বা আপনি সোশ্যাল মার্কেটিং করে হোক, কোনো ওয়েতে আপনি কোনো একটা ভিজিটর আপনি এখানে পাঠিয়েছেন আপনার ওয়েবসাইটে বা মানি মেকিং সাইটে বা আপনার যাই বলি আপনার সার্ভিসে। তো ওইখানে যদি ভিজিটরটা বেশিক্ষণ সময় স্টে করে থাকে, তার মানে কি সে ভাল লাগছে, কন্টেন্টগুলো পড়ছে, মানে অনেকক্ষণ সময় থাকতেছে। পাশাপাশি যখন কন্টেন্টটা পড়ছে, যেহেতু আপনার এটা ব্লগ, আশেপাশে আরও অনেক ধরনের কন্টেন্ট তাকে সাজেস্ট করবে, সে ঘুরে ফিরে কিন্তু আরও কন্টেন্টগুলো সে দেখতেছে, ঘুরে ফিরে কিন্তু আপনার ডোমেইন বা আপনার ওয়েবসাইটের ভিতরে সে কিন্তু থাকছে। তো সে অনেকক্ষণ সময় কিন্তু আপনার এইখানে অতিবাহিত করছে। তো এতে করে কি করছে যে গুগল একটা পজিটিভ, তাহলে এখন দেখেন সে কিন্তু প্রথম দিকে বলছিলাম একটা ভিজিটর আসতেছে, সে চলে গেল, আর এখন বলতেছি যে আপনার কন্টেন্টের পরিমাণটা ভালো হওয়াতে সে বেশিক্ষণ সময় আপনার ওয়েব পেজে থাকছে। এতে করে আপনার বাউন্সিং রেটের রেশিওটা কিন্তু মানে ডিক্রিসিং ছিল, মানে কমতে ছিল, আর এখন ইনক্রিজ হচ্ছে, মানে গুগলের চোখে আপনি ভালো হচ্ছেন। তো
এই ভালো হওয়াটা কিসের জন্য? কারণ আপনার কন্টেন্টের পরিমাণ ভালো, মানুষ ভালোভাবে জানতেছে, ভালোভাবে বুঝতেছে, এবং পাশাপাশি আরও ভালো কন্টেন্ট আছে বিধায় সে অন্যান্য পেজগুলোও কিন্তু ভিউ করছে। এতে করে গুগল কি করবে, আপনার র্যাঙ্কিংটাকে ধীরে ধীরে ইনক্রিজ করে দেবে, বাড়িয়ে দেবে ডে বাই ডে। এই হচ্ছে বিষয়। তার মানে ভিজিটরকে আমি বেশিক্ষণ সময় কীভাবে স্টে করব, এতে করে অবশ্যই আমার এখানে ভালো কন্টেন্ট হতে হবে। ভালো কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছি, আমি চাচ্ছি যে সাপোজ একটা উদাহরণ যদি দেই যে গুগল আমার একটা ওয়েব পেজ কীভাবে গুগলে র্যাঙ্কিং করাবো, তো এই জিনিসটা তো আমাকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হবে। আমি বললাম যে গুগলে কীভাবে র্যাঙ্কিং করতে হয়, এটার জন্য কি কি দরকার, বা এই যে জিনিসগুলো আমি ফোকাসলি সুন্দরভাবে যদি স্টেপ বাই স্টেপ বর্ণনা করি, সাথে একটা ছবি দিলাম, যে জিনিসটা বুঝাতে তার লেখে বুঝাতে পারবো না, এই জিনিসটা যদি একটা ছবি আকারে বুঝাই দিই, আমার লেখার পরিমাণও কম হলো এবং কাস্টমারকে কিন্তু ভালো করে বুঝতে পারতেছে। মাঝে মধ্যে চার্ট ইউজ করলাম, আরও ভালো হয় যে আমি তো সব কিছু লেখলামই, তারপরেও যদি ভিজিটর আরও কিছু ভালোভাবে বুঝতে চায়, সেক্ষেত্রে আমি যদি একটা ভিডিও দিয়ে দিই, তাহলে দেখেন সে কিন্তু আমার ওয়েব পেজে থেকে ওই ভিডিওটা শো করছে। তাহলে ভিডিওটা দেখতেও যদি মিনিমাম একটা কথা বলছে যে ভিডিওটা যদি আপনার 10 মিনিটের হয়, সেই ভিডিওটা কিন্তু দেখছে আপনার ওয়েব পেজ থেকে। তাহলে এটা কিন্তু আর একটা টেকনিক। আপনি যদি আপনার কি একটা ওয়েব পেজে বা আপনার যে কন্টেন্টে যদি একটু ভিডিও রাখেন, সেইখানে আপনার ভিজিটরটাকে অনেকক্ষণ সময় পর্যন্ত তাকে ধরে রাখতে পারতেছেন একটা ভিডিওর মাধ্যমে। তার মানে কি হচ্ছে, একটা ভিডিও যদি 10 মিনিট সময় এর হয়ে থাকে, তাহলে ভিডিওটা পারপাসে আপনি একটা কাস্টমারকে বা একটা ভিজিটরকে 10 মিনিট কিন্তু আটকে রাখতে পারতেছেন। এটা একটা ভালো হয়। ওকে, তার মানে মেইন কথা হচ্ছে আমাদের ওয়েব পেজের কন্টেন্টগুলোকে কীভাবে মানুষের কাছে অ্যাট্রাকশন করে তুলতে পারি। এইখানে কিছু পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পয়েন্টগুলোই আপনাকে বেশি আকর্ষণ করবে বা আমাদের কাস্টমারকে বেশিক্ষণ আকর্ষণ করবে অনেকক্ষণ সময় ধরে রাখার জন্য, এবং আমাদের সার্ভিসটা কি ওটা ভালোভাবে তাকে বোঝানোর জন্য। কারণ কথা একটাই, তাকে যদি বেশিক্ষণ সময় স্টে করে রাখতে হয়, তার মানে কি, তার যদি কন্টেন্টটা ভালো লাগে পড়তে, তাহলে সে তো অবশ্যই স্টে করবে, আর ভালো না লাগলে তো সে সাথে সাথে চলে যাবে। তো ভালো লাগা বিষয়টা হচ্ছে আপনার সার্ভিসটা কীভাবে ফুটিয়ে তুলছেন, এটার জন্য কিছু বিশেষ পয়েন্ট। ওকে, লেটস গো। আমি এইখানে দেখেন, এই যে এতক্ষণ ধরে আমি বক করে যাচ্ছি, আপনারা কিন্তু অধিক আগ্রহের সাথে অপেক্ষা করছেন। শুধু আমার মুখের কথার উপর বিশ্বাস করে না, আমি এখানে বুলেট আকারে কয়েকটা পয়েন্ট দিয়ে রাখছি। এই বুলেট পয়েন্টের উপর বিশ্বাস করে কিন্তু আপনি খুব বিশ্বাস করে আমার এখানে বসে রয়েছেন। তার মানে বুলেট আকারে দেওয়াতে আপনাকে আকর্ষণ করছেন এবং আপনি অপেক্ষা করতেছেন আমি অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আপনার সাথে আলোচনা করছি। তাহলে এইখানে আপনাকে ওয়েট করাচ্ছে বা আপনাকে আকর্ষণ করতেছে আমি বুলেট পয়েন্টে। তার মানে আপনার কি মনে হচ্ছে, এই বুলেট পয়েন্টে কি গুরুত্ব আছে না নেই? অবশ্যই আছে। তা না হলে আপনি এতক্ষণ ধরে আমার এই কথা শোনার জন্য আপনি অপেক্ষা করতেন না। তার মানে আমি প্রথমে যখন জুম করে বড় করলাম, আপনার প্রথমে চোখে পড়েছে একটা চার্ট দেওয়া আছে, আর এই চার্টগুলো যদি আমি বুলেট আকারে না দিতাম, আপনার ওইটার প্রতি দৃষ্টিভঙ্গিটাই থাকতো অন্যরকম। আপনার এখন পজিটিভ দৃষ্টিভঙ্গি আসছে কিসের জন্য? এই বুলেট পয়েন্ট আকার, এই বুলেট পয়েন্টগুলো দেওয়াতে। তার মানে আমি মেইনলি ফোকাসভাবে আপনার যেটা বলতে আছি, যখন আপনি অনেকগুলা টপিক নিয়ে আলোচনা করবেন, আপনি যদি বুলেট ইউজ করে করে আপনি কোনো বিষয় যদি আলোচনা করেন, সেক্ষেত্রে একটা মানুষের বা মানুষ ওই জিনিসগুলা প্রত্যেকটা জিনিস টপিক আলোচনা করার আগে মানুষ আপনার এই বুলেটগুলা চোখে পড়বে এবং এতে করে আপনার প্রতি ট্রাস্ট ফিল করবে এবং আপনার কন্টেন্টগুলো সে পড়ার জন্য উৎসাহী হবে এবং সে বিশ্বস্ততার সাথে আপনার কন্টেন্টটা পড়তে আগ্রহী হবে। ওকে, তাহলে এই বুলেট পয়েন্টটাও আশা করি আপনাদের এতক্ষণ ধরে কাজ করে মানে আমার কথা শোনার জন্য আপনাদেরকে আটকায় রাখছে। তখন আমি মনে করি বুলেট পয়েন্টে অনেক কিছু। ওকে, ইউজ বুলেট পয়েন্ট। ওকে, দেন হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আমরা অলরেডি অনেক সময় পড়ে করছি। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সবসময় ডাইরেক্টলি কথা বলবেন, যেটা কাস্টমার বা আমাদের যে ভিজিটররা আছে তারা শুনতে যেটা বেশি পছন্দ করে। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। প্রথম ইউজ বুলেট পয়েন্ট। এখন অনেকে বুলেট পয়েন্ট ইউজ করে, আবার অনেকে বুলেট পয়েন্ট ছাড়াও 1 2 3 4 মানে নাম্বারিং। আমরা জানি যে এটা কথাই, কিন্তু লিস্ট তো একটা আমরা বলি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, যেমন মনে নাই 1 2 3 দিয়ে আসে অনেক সময়, বা ডট 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 আকারেও আসে। যাই হোক, যেমন যদি একটু লক্ষ্য করি, যেমন এইখানে একটা ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটটা লক্ষ্য করুন, আমরা এইখানে ডিসকাস করছি কিন্তু বুলেট আকারে, আর
এটাকে কিন্তু আমরা একটা লিস্ট বলছি, বুলেট আকারেও যেটা করছে এটাকে আমরা লিস্ট বলছি, আবার 1 2 3 4 দিয়ে যদি বলতাম এটাকে আমি কিন্তু লিস্ট বলছি। তো এখন বিষয়টা হচ্ছে কি যে আমি এখানে একটা পাতার মধ্যে বা একটা ফোকাস পয়েন্টে কিন্তু আপনাকে বোঝাতে পারছি বিধা আমি বুলেট দিয়ে রাখছি। কিন্তু যদি আমি অনেকটা পাতা নিয়ে মানে ধরুন 4-5টা পেজ নিয়ে যদি আপনাকে এখন কোনো কিছু বোঝাতে চাই বা দেখাতে চাই, তো এই বুলেট আকারে যদি আপনাকে তখন দেখাই, তখন আপনি কিন্তু ধরতে পারতেছেন না যে আমি আসলে অ্যাকচুয়ালি কয়টা টপিক নিয়ে আলোচনা করতেছি। যেমন দেখেন আপনার কাছে যখন মোটামুটি একটা গল্পের বই পড়েন, গল্পের বইটা যখন একটা করে পৃষ্ঠা উল্টান মানে একটা পড়েন, একটা কিন্তু আইডিয়া থাকে যে আচ্ছা দেখি তো এই বইটা শেষ করতে আমার কতটুকু সময় লাগবে। ওটা কীভাবে ডিপেন্ড করতেছেন আপনার শেষে পেজ নাম্বার কত, আপনি এখন বর্তমানে কত পেজ নাম্বারে আছেন। তো একইভাবে আমি যদি আপনার গল্পের বইতে পেজ নাম্বার না দিয়ে বুলেট আকার দিয়ে রাখতাম, তখন কি আপনার ওই জিনিসটা আইডেন্টিফাই করতে ভালো লাগতো না বইটা পড়তে ভালো লাগতো? তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি করব, বুলেট পয়েন্ট ইউজ করব নাকি 1 2 3 ইউজ করব? অ্যাকচুয়ালি ওটা ডিপেন্ড করতেছে আপনার কন্টেন্টের লেন্থ বা আপনি কি বোঝাতে যাচ্ছেন বা কোন জিনিস নিয়ে আলোচনা করছেন ওইটার উপরে ডিপেন্ড করছে। এখন আমি যদি বলি সাপোজ এরকমও হতে পারে যে আওয়ার সার্ভিসেস, আমি কি সার্ভিস দেই, আমি অন পেজ এসইও করি, অফ পেজ এসইও করি। ওকে, তাই আমি এখানে দুইটা জিনিস আন করলাম যে অন পেজ অফ পেজ। ওকে, অফ পেজের মধ্যে আমি কী কী দিয়েছি, লিঙ্ক বিল লিঙ্ক, তাই তো, যেমন ব্যাকলিঙ্ক সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন। ওকে, এখন এই যে একটার পর একটা যে আমি স্টেপ বাই স্টেপ বর্ণনা করতেছি, একটা নির্দিষ্ট টপিকের আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি, এই জিনিসটা ফোকাস করার জন্য কিন্তু আমি বুলেট পয়েন্ট আলোচনা করছি। তাহলে এইখানে একটা নির্দিষ্ট অবজেক্টের উপর আমি একটা নির্দিষ্ট অবজেক্টের কী কী ক্লাসিফিকেশনগুলো আছে, কী কী ক্লাসগুলো আছে, ওই জিনিসটা কিন্তু আমি সহজে আপনাকে বোঝাচ্ছি। একটা অবজেক্টের কী কী ক্লাস রয়েছে এই কয়েকটা জিনিসকে বোঝানোর জন্য আমি বুলেট আকারে ইউজ করছি, এটা খুব আপনাকে অ্যাট্রাকশন করবে। এখন আপনি যদি একটা জিনিস এখন অনেক লম্বা একটা লিস্টকে যদি নিয়ে আপনি আলোচনা করেন, তাহলে বুলেট আকারে দিয়ে যদি আপনি সেটা ডিসকাশন করতে যান, সেই ক্ষেত্রে একটা মানুষের ওই জিনিসটা ধরতে বা পড়তে তার কাছে অসুবিধা বোধ হবে। মানে বেশি বিষয় নিয়ে আলোচনা করলে আপনি এখানে নাম্বারিং সিস্টেম ব্যবহার করেন। যেমন এখানে একটা উদাহরণ, এখানে শর্ট একটা পাতার মধ্যে কিন্তু আমি শেষ করে দিছি, এখানে বুলেট পয়েন্টটাই বেশি ভালো করছে বা আকর্ষণ করছে। হ্যাঁ, আপনি নাম্বার ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে বারবার কথা একটি বলতেছি, এই পেজের জন্য আমার বুলেটই ভালো, কারণ একটা পেজের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আমি আরও 2-3টা পেজ নিয়ে কাজ করতাম, সেই ক্ষেত্রে নাম্বারিং সিস্টেমটা সবচেয়ে ভালো ছিল আমার মনে হয়, আমার দৃষ্টিভঙ্গি এবং আমার নলেজ থেকে আমি বলছি। আপনার ক্ষেত্রে যেটা না হতে পারে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি যেটা মনে করি এই আর কি। তো আমি কখন বলবো যে আপনার নাম্বার ইউজ করেন, দেখেন লাস্টবার আমি বারবার একই কথা রিপিট করছি, কেননা কথা আসতেছে, কারণ এটা ইম্পর্টেন্ট টপিক, এগুলো হয় এবং দরকার। ওকে, এখন আমি দেখাবো যে বুলেট পয়েন্টের ব্যবহার এবং নাম্বারিং পয়েন্ট, এইটা দেখাচ্ছে। এখানে দেখেন তার নাম্বার ইউজ করছে। দেখেন আমি এই মাউসটা কিন্তু স্ক্রল করতেছি, তাই না? ওকে, স্ক্রল করতেছি, এখানে দেখেন বলছে যে 40টা ইজি ওয়ে আছে মেক মানি অনলাইন, মানে মেক মানি রিলেটিভ 40টা ইজি ওয়ে আছে। কি কি টপিক কিন্তু অনেকটা, 40টা হয়েছে। এখন আমি এখানে ধরেন এই নাম্বার 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাই না? ওকে, তাহলে অনেকগুলোই তো আছে। এখন আমি যদি এখানে নাম্বার না ব্যবহার করে বুলেট ব্যবহার করতাম, তাহলে আমি যখন পড়তে আসতাম, আমি কি বুঝতে পারতাম যে আসলে আমি কত নম্বর টপিক নিয়ে পড়তেছি আর কতটা রয়ে গেছে? তখন কি বুঝলেন? এখানে ইচ্ছা করলে আমি বুলেট ইউজ করতে পারতেছি, আবার নাম্বার ইউজ করতেছি। এখন আপনি কোনটা ইউজ করবেন এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের বা কোন টপিক নিয়ে আলোচনা করতেছেন, বা এটা কি আসলে কম বিষয় নিয়ে বোঝাচ্ছে নাকি বেশি বিষয় নিয়ে বোঝাচ্ছে। আমি ফোকাসলি যেটা বলবো, দেখেন এটা একটা স্কিন, এই স্কিনে কি টোটাল কন্টেন্ট আসছে? না, আসতেছে না। অনেক বিশাল কন্টেন্ট, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, বিশাল নিয়ে হচ্ছে, কিন্তু এখন যে জিনিসটা দেখেন তো, এই স্ক্রিনের ভিতরে এই জিনিসটা বোঝানো হয়ে যাচ্ছে কিনা। একটা স্ক্রিনের ভিতরে কিন্তু আমি সহজে বোঝাতে পারছি, এবং সবগুলো আপনি এইখানে দেখতে পারতেছেন। যেহেতু একটা স্ক্রিনের ভিতরে সবকিছু ধরতেছে, আমি স্টেপ বাই স্টেপ যেহেতু বর্ণনা করতেছি, একটা স্ক্রিনের ভিতরে কিন্তু আমার কিন্তু নেক্সট পেজ করে অন্য পেজে যাওয়া লাগতেছে না। তো একটা পেজের ভিতরে যদি একটা স্ক্রিনের ভিতরে বা একটা অবজেক্টের ভিতরে যখন আপনি এটা বোঝাতে পারতেছেন, তো এইখানে আপনি বুলেট পয়েন্ট ব্যবহার করাটাই সবচেয়ে শ্রেয় আমি মনে করি, বা ভালো আপনার জন্য মনে করি। কিন্তু যখন দেখবেন একটা স্ক্রিনের ভিতরে বা একটা অবজেক্টের ভিতরে হচ্ছে না, যেমন অবজেক্ট বলতে আমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, যেমন
এতটুক পর্যন্ত, মানে এখান থেকে শুরু করে আপনার এখান পর্যন্ত একটা স্কিনের একটা অংশ আসতেছে। আবার যখন এটা স্কিনটা আমি যখন মুভ করাচ্ছি, তাহলে দেখেন এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আরেকটা অবজেক্ট আসলো বা স্কিন আসলো, আরেকটা স্টেপ আসলো। ওকে, আমি যখন আর ডাউন করছি তাহলে কি হচ্ছে, অনেকগুলো স্টেপ কিন্তু বা স্ক্রলিং করে অনেকক্ষণ নিচে পর্যন্ত কিন্তু আমার আসতে হচ্ছে। তাহলে অনেকখানি বা অনেকটা ফিল নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে না? তো এই ক্ষেত্রে আমি বলবো এই ধরনের বিশাল পেজ নিয়ে যখন আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে নাম্বারিংটা ব্যবহার করাই আপনার জন্য শ্রেয়। কারণ কাস্টমার ধরতে পারতেছে সে কত নম্বর টপিক নিয়ে আলোচনা করতেছে বা কী কী বিষয় নিয়ে আলোচনা করতেছে। তো এই হচ্ছে বিষয়টা। এই গেল একটা বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি, প্যাসিভ ভয়েসটা কি, আমি কাছে একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। অর্থাৎ সবাই ডাইরেক্টলি কথা বলতে কিন্তু পছন্দ করে। সাপোজ একই বিষয় যে আমি বেড়াতে যাব, আমি আসলে এত ইংলিশে পারদর্শী না, তারপর একটা উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছি। সে কি বোঝা যায় যে, আচ্ছা এখানে আমি একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন রিপোর্টার্স রাইট নিউজ রিপোর্টস, রিপোর্টার্স রাইট নিউজ রিপোর্টস, একদম সিম্পলি কিন্তু একদম ডাইরেক্ট কথাটা বলে ফেলছে। একই জিনিসটা আমি ঘুরায় পেঁচাইয়া বলতেছি, নিউজ রিপোর্টার্স আর রিটেন বাই রিপোর্টস, কথা তো একটাই দাঁড়াচ্ছে। একজন সাংবাদিক বা একজন রিপোর্টার কি লেখছে, রিপোর্ট লেখছে। একই কথা এখানেও বলছে যে রিপোর্টার মানে নিউজ লেখছে, তাই তো? তো দেখেন একই অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু কথাটা আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছি। তাহলে আপনার কাছে কোনটা মনে হয়, এই অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। তার মানে একই কথাটা আপনার কাছে যদি আমি এনিয়ে বলতে থাকি, আমি বলতে চাচ্ছি যে ভাই আপনার কাছে 10টা টাকা হবে, এই কথাটা যদি আপনাকে 50 মিনিট লাগে আপনার সাথে কথা বলে, ভাই ভালো আছেন, আচ্ছা ভাই এই তো এই ছিল, আপনি কি করছেন, এই করছেন না, অনেক কথা বলতে বলতে ঘুরায় পেঁচায় বলতে বলতে যদি আপনাকে বলে ভাই 10টা টাকা হবে আপনার কাছে, তখন কেমন লাগবে? মানে একই কথা কিন্তু আমি বলতে চাচ্ছি, কিন্তু ঘুরায় ফেসে অনেকক্ষণ বইলা তারপর কিন্তু আপনাকে বললাম বিষয়টা। তার মানে সিম্পলি যে বিষয়টা বুঝতে পারি যে সবাই কিন্তু ডাইরেক্ট কথাটা বেশি পছন্দ করে। তো আপনার এমনও হতে পারে যে কোনো জায়গায় থেকে আপনি দেখছেন যে আমি ভাত খাবো, এখন আপনি টেনশনে পড়ে গেছেন যে আরে আমি তো বলছি যে কন্টেন্ট কখনো কপি পেস্ট করা যাবে না। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, আমি ভাত খাবো, এখন এই জিনিসটা টেনশনে পড়ে আপনি এটা এখন আমি বলবো যে কিভাবে ভাত খাবো, হ্যাঁ আপনি করছেন, কিন্তু কিছু জিনিস তো আপনার ম্যাচিং হচ্ছে। মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কথা ডাইরেক্টলি বলবেন, এটা ইনডাইরেক্টলি বলতে যাবেন না। আর যে জিনিসটা বেশি ফোকাস হয় যে অনেকে সাধারণত মনে করে এরকম যে কন্টেন্ট কপি পেস্ট বা অনেকে বেসিক লেভেলে যারা থাকেন সেক্ষেত্রে যে বিষয়টা হয় যে কন্টেন্ট লিখবো, ঠিক আছে, তাহলে আমি 10টা পেজ ওপেন করলাম, 10টা পেজ থেকে একটা লাইন করে কপি করে 10টা লাইন যদি করি তাহলে তো আমার অনেকগুলো হয়ে গেল। এটা হবে না। যখন এটা বললাম না এটা তো হবে না, কারণ সবগুলো আপনি তো কপি করে আনছেন, সবগুলো ধরে ফেলবে, ও তাহলে এইটাও হবে না। তাহলে কি করা যায়, তাহলে আমি জিনিসটা ঘুরাই পেঁচায় লিখি যে আমি ভাত খাই, তাহলে আমি কি করে ভাত খাবো বা আমি কি করে ভাত খাই এখন বলবো, একই কথা কিন্তু আমি এটা ঘুরাই পেঁচায় বললাম, তাহলে কি হবে? শোনেন, এইভাবে যদি করতে চান, অর্থাৎ আপনি যদি চান একজনে একটা জিনিস লেখলো, এই জিনিসটাকে আপনি লিখবেন, হুবহু লিখবেন, কিন্তু ওইটা একটু ঘুরায় লিখবেন, তাহলে দেখেন জিনিসটা বিকৃতি হয়ে যাচ্ছে। যেমন আমি আপনাকে এতক্ষণ ধরে বোঝাতে যাচ্ছি একটা টপিক নিয়ে, আমি কিন্তু ঘুরায় পেঁচায় বলতে পারতেছি না, কথার মধ্যে নিয়ে কিন্তু ঝামেলা লেগে যাচ্ছে। কেন? আমি মেন কথা বলছি যে আমি ভাত খাবো, আমি এই কথাটা ঘুরায় যখন আপনাকে বলতে যাচ্ছি, আমি কিন্তু সুন্দরভাবে কথাটা ফুটায় তুলতে পারতেছি না। ঠিক একইভাবে আপনিও যখন অন্যের আর্টিকেল দেখে ওইটাকে চেঞ্জ করে লিখতে যাবেন, তখন আপনারও একই প্রবলেমটা হবে। তো সেই ক্ষেত্রে সলিউশনটা কি হতে পারে বা কি আপনার জন্য ভালো হবে, সেক্ষেত্রে আমি যেটা বলবো, সাপোজ দেখেন আপনাকে যদি কোনো একটা সিনেমা দেখানো হয়, আপনি কিন্তু ভালো করে সিনেমাটা দেখতে পারতেছেন এবং শেষ করলেন, ফার্স্ট টু লাস্ট কি হলো সেটা কিন্তু আপনি বক করে বলতে পারতেছেন, কিন্তু সিনেমার যে ডায়লগ এ টু জেড যেরকম সেম টু সেম ছিল সেটা কিন্তু আপনি বলতেছেন না, মূল কাহিনীটা কিন্তু আপনি আমাকে বলে দিতে পারতেছেন। এখন আপনি যদি আমাকে বলেন কি আমি যে এতক্ষণ তোমাকে বললাম কি শুনলা, সেটার উপরে লেখো তো
তাহলে এখন আমি যখন আর্টিকেল লিখতে যাব তখন কিন্তু আপনি যেটা আমাকে হুবহু বলছেন এটা কিন্তু সেম হবে না, একটু ডিফারেন্স হবে এবং আমার মনের মতো করে আমি কিন্তু লিখতেছি। তো বিষয়টা হচ্ছে এই দাঁড়াচ্ছে, আপনি যদি কারোর কন্টেন্ট চেষ্টা করবেন ওইটা রিরাইট করতে, বা রিরাইট বলতে আমি সেটা বুঝাচ্ছি না, আপনি ওইটা থেকে কি বুঝছেন প্রথম ফার্স্ট টু লাস্ট টোটাল আর্টিকেলটা পড়বেন, পড়ে যা বুঝছেন ওইটা স্টপ করে দেবেন, এটা দেখারই আপনার দরকার নাই। না দেখে এখন যা পড়ছেন যা বুঝছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি এখন আর্টিকেল লেখা শুরু করে দেন, দেখবেন ভালোভাবে আপনি আর্টিকেল লিখতে পারতেছেন। আর যদি ওনার আর্টিকেলটা আপনি পড়ছেন, পড়ে যদি আবার ওইটাই আপনার সামনে রাখেন, তাহলে দেখা যাবে কি আপনি যখনই আর্টিকেল লিখছেন বারবার ওই আর্টিকেলের দিকে চোখ দিচ্ছেন, দেখবেন আপনার ভিতর থেকে কোনো আর্টিকেলের একটা ওয়ার্ডও বের হবে না। তখন আপনার আর্টিকেল লিখতে আপনার খুবই কষ্টকর হয়ে যাবে, যেটা খুবই সমস্যা হবে আর কি। আর যেটা অনেকে করতে চায় যে ওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি কিনা দেখি, বা সেন্টেন্সটা চেঞ্জ করে কোনো কিছু বানানো যায় কিনা, বা যেটা লেখছে ওইটাকে একটু চেঞ্জ করে দেখি তো লেখা যায় কিনা। এতে করে আপনার অ্যাক্টিভ ভয়েস কখনোই ঠিক থাকবে না, বা এটা ভালোভাবে হবে না, এবং অর্থ একই দাঁড়াবে ঠিকই আছে, কিন্তু মানুষ কিন্তু এটা পড়তে ভালো লাগবে না। বিষয়টা আমি জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদের বিষয়টা। তো আমি বলতে যাচ্ছি এইটা সেকেন্ড পয়েন্ট, যেটা ইউজ অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সর্বদা অ্যাক্টিভ ভয়েস ইউজ করার চেষ্টা করবেন। যা বলার ডাইরেক্টলি বলবেন, এটা ঘুরায় পেছায় যদি বলতে চান তাহলে আপনার যে সেন্টেন্সটা তৈরি করছেন ওইটা দেখতে অনেকটা বিরক্তকর লাগবে। এইখানে একটা জাস্ট উদাহরণ আপনি দেখলেন যে রিপোর্টার্স রাইট নিউজ রিপোর্টস, একই কথা এটা আবার ঘুরায় বলতেছে নিউজ রিপোর্টস আর রিটেন বাই রিপোর্টার্স। কথার অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে, কিন্তু ঘোরায় পেছায় বলতেছে। এখন আপনি বলেন আপনার কোনটা ভালো লাগবে, এটা ভালো লাগবে নাকি এটা ভালো লাগবে? অর্থ কিন্তু দুইটা একই দাঁড়াচ্ছে। তো সবাই কিন্তু অ্যাক্টিভ ভয়েস চয়েস করে, তেমন আমারও অ্যাক্টিভ ভয়েস চয়েস করছে ভালো লাগছে, আপনারও অ্যাক্টিভ ভয়েস ভালো লাগছে। যখন আপনি এই প্যাসিভ ভয়েস রূপান্তর করবেন তখন কিন্তু আর্টিকেলটা সৌন্দর্য থাকছে না বা ভালো লাগছে না। তার মানে এই প্যাসিভ ভয়েস আপনার কখন রূপান্তরিত হচ্ছে, যখন অন্যের আর্টিকেলটা আপনি দেখে আপনি নিজে কোনো আর্টিকেল তৈরি করতে যাবেন। মানে আপনি একই কথাটা যখন ঘোরায় পেছায় লিখতে যাবেন, মানে আপনি তো হুবহু লিখলে এটা আর্টিকেলটা কোই পেজে চলে যাবে, তো তখন আপনি চাবেন কি এটা একটু ঘোরায় পেছায় লিখিত। তো ঘোরায় পেছায় যখন লিখতে যাচ্ছেন তখনই কিন্তু এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়ে যাচ্ছে। তো গুগল প্যাসিভ ভয়েস একদম চয়েস করে না, সে অ্যাক্টিভ ভয়েসটাকে খুব বেশি প্রাধান্য দেয়। আর অ্যাকচুয়ালি কি যে হিউম্যান রিডেবল মানুষ কি পড়তে ভালো লাগে বা তার কাছে কি ভালো লাগছে, মানুষ অ্যাক্টিভ ভয়েসটাকে বেশি প্রাধান্য হচ্ছে এবং সেটাই ভালো তার কাছে ভালো লাগে। ওকে, তো যেটা বুঝলাম, কারণ সৌন্দর্য একটা বিষয় এবং আমার কাস্টমারকে বা আমার যে ভিজিটরদের আছে তাদেরকে আমার বেশিক্ষণ সময় ধরে রাখা দরকার। তাহলে এনিভি নিয়ে যদি আমি কথা বলি, একই কথা আমি বারবার ঘুরে পেছায় যদি বলি, সেই ক্ষেত্রে আমার কাস্টমার বিরক্ত হবে, যেমন আপনারা হচ্ছেন। আমি একই কথা বারবার রিপিট করছি। তো চলেন আমরা অ্যাক্টিভ কথায় চলে যাই। ওকে, দেন আমরা দুইটা পয়েন্ট শেষ করেছি, ইউজ বুলেট পয়েন্ট অ্যান্ড ইউজ অ্যাক্টিভ ভয়েস। ওকে, দেন ইউজ আই উই অ্যান্ড ইউ। ওকে, এইটা নিয়ে অনেক কিছু কথা বলা আছে। ইউজ আই উই অ্যান্ড ইউ অর্থাৎ আপনি যখন আর্টিকেল লেখা শুরু করবেন, আপনি নিজে বুঝেন না, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা কিসের জন্য আপনার ব্লগে কিন্তু আপনার ওইটাই, মানে আপনার যদি শোনেন আমরা কন্টেন্ট মার্কেটিং করব। এখন কন্টেন্ট বলতে অনেক কিছু হতে পারে, অডিও ভিডিও যাই হোক। এখন মার্কেটিং করার, সাপোজ আমি যদি এখন কন্টেন্ট বলতে ট্যাক্স রিলেটিভ, মানে একটা ওয়াইড পেজে যে ধরনের কন্টেন্ট থাকে ওইটা মার্কেটিং করার কিন্তু আবার কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ব্লগ ফোরাম বা কোম্পানি ব্লগ বা পার্সোনাল ব্লগ। এখন একটা জিনিস চিন্তা করেন, কোম্পানি ব্লগ যদি বলে আমি এটা ব্যবহার করছি, আমার ভালো লাগে, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। বিষয়টা কি দাঁড়াচ্ছে যে কোম্পানি বলবে যে আমার প্রোডাক্টটা ভালো, এই জিনিসটা এই সার্ভিস দিচ্ছে, এ থেকে এই ফেসিলিটি আছে, এই কোয়ালিফিকেশন, এই ফিচার এই। ওকে, এটা হচ্ছে কোম্পানির কথাবার্তা বা কোম্পানির কন্টেন্টের কথাবার্তা হচ্ছে এরকম। এখন আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি কি করবেন, আমার এই সার্ভিসটাকে মানুষের কাছে প্রমোশন করবেন বা ভালোভাবে ফুটিয়ে তুলবেন। এখন আমরা কি করব, তার কন্টেন্টটা কি রিলেটিভ, কি সার্ভিস দিচ্ছে, ওই জিনিসগুলো ভালোভাবে বুঝে ওইটার উপর ডিপেন্ড করে আমরা সুন্দর করে আমাদের নিজের মতো করে আর্টিকেল লিখবো। ওকে, তাইলে কোম্পানির ব্লগ থেকে আমরা নলেজ নিলাম। এখন আমরা যে কন্টেন্টগুলো বানাইলাম
এগুলা শেয়ার করব হয়তো আমার পার্সোনাল ব্লগে বা গেস্ট ব্লগে। গেস্ট ব্লগে বলতে কি আমি যদি কোনো ব্লগে গিয়ে লেখালেখি করতে পারি তাহলে ওইটাকে বলতেছি গেস্ট ব্লগ। আর কেউ যদি গেস্ট ব্লগ না বুঝে থাকেন, যদি নতুন কোনো ভিজিটর হয়ে থাকেন, তাহলে আমার পূর্বের যে ভিডিওগুলো রয়েছে এগুলো দেখবেন, কারণ ওইখানে গেস্ট ব্লগিং কি বা একদম বেসিক লেভেলে কথাবার্তা রয়েছে একদম ফার্স্ট ক্লাসগুলোতে। ওকে, আমি আবার ব্যাক করছি। তো আমি যে কন্টেন্টগুলো লিখলাম, এখন এই কন্টেন্টগুলো আমি পাবলিশ করব কোনো গেস্ট ব্লগে। তো গেস্ট ব্লগ বলতে আমরা জানি যে যখন অন্যের কোনো ওয়েবসাইটে যদি আমি লেখার পারমিশন পাই, ওই ব্লগের জন্য আমি হচ্ছে গেস্ট ব্লগার, মানে আমি ওইখানে লেখালেখি করার সুযোগ পাচ্ছি। ওকে, তাহলে আমি যখন আমার মেইন উদ্দেশ্য কি, আরেকটা কোম্পানি যে প্রোডাক্ট আছে ওইটাকে প্রমোশন করা। তাহলে এখন আমি যদি বলি যে এই কোম্পানির প্রোডাক্টগুলো ভালো, এটা এই সার্ভিস দিচ্ছে, এটা থেকে এই গুণাগুণ বা এটা এই ফিচার আছে, মানুষ কিন্তু যখন ভিজিটররা এই ব্লগে পড়তে আসবে তখন কিন্তু তারা এটা ওই তেমনভাবে এটা আগ্রহ করে নিচ্ছে না। এখন আপনারা যারা আমার টিউটোরিয়াল দেখছেন, আমি নিজেই যদি বলি যে হ্যাঁ ভাই আমি এই কোম্পানি থেকে সার্ভিসটা নিয়েছিলাম, বা আমার যে এই যে কথাগুলো বলতেছি আশা করি কতটুকু শুনতে পারছেন, এখানে আমি একটা মাইক ইউজ করছি, এই মাইকটা আমি এই কোম্পানি থেকে কিনেছি, বা আমি একটা ল্যাপটপ ইউজ করছি, এই ল্যাপটপের মাধ্যমে স্ক্রিন রেকর্ডগুলো খুব ভালো হচ্ছে, সাউন্ড রেকর্ডগুলো খুব ভালো হচ্ছে, এই কোম্পানির নাম হচ্ছে এইটা। হ্যাঁ, এইখান থেকে আপনারা নেক্সট কোনো ল্যাপটপ কিনলে আপনারা এই কোম্পানি থেকে কিনতে পারেন। তাহলে কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করছেন, কেন? আপনি সরাসরি কিন্তু প্রুভমেন্টটা পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন আমি যে আপনাকে এতক্ষণ উদাহরণ দিলাম, এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করে। আমি বলছি বারবার যে আমি এটা ইউজ করতেছি, কারণ আমি এটা ইউজ করে খুব মজা পাচ্ছি, কারণ এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, আপনারাও এটা কিনতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো আপনি বিশ্বাস করতেছেন কেন? আমি কিন্তু আমাকে দিয়ে উদাহরণ করছি। এখন আমি যদি আমার কথা উদাহরণ না দিই, আমি যদি বলতাম আমি শুনেছি বলবো না, যে নতুন একটা ল্যাপটপ বের হয়েছে, এই কোম্পানি, তাদের সার্ভিসগুলো খুব ভালো, তার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, এটা নিতে পারেন, আশা করি অন্যান্য কোম্পানির তুলনায় অনেক ভালো। এটা কিন্তু আপনি তেমন একটা ভালোভাবে নিচ্ছেন। কিন্তু আমি যদি বলি আমি এই সার্ভিসটা ইউজ করেছি, এই কোম্পানি প্রোডাক্টটা ইউজ করেছি, তার সার্ভিসগুলো এই কেন ভালো, তারা এই অন্যান্য ল্যাপটপের তুলনায় তাদের সাউন্ড কোয়ালিটি ভালো, ক্রিস্টাল ডিসপ্লে, তার এই সার্ভিস আছে, কারণ এটা কিন্তু আপনি ট্রাস্ট ফিল করছেন, কারণ আমি নিজে ইউজ করছি এবং আপনাকে বলতেছি। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আমি আপনাকে বোঝাতে আই ব্যবহার করছি, উই ব্যবহার করছি, মানে আমরা ব্যবহার করছি, এখন আপনারাও ব্যবহার করুন, এর থেকে ভালো ফলাফল পাবেন। তার মানে বিষয়টা হচ্ছে আপনি যখন অন্যের কোনো প্রোডাক্ট মার্কেটিং করবেন তখন এটা এমনভাবে ফোকাস করেন যে এটা আপনি ব্যবহার করছেন বা আমরা ব্যবহার করছি, এটা আপনি ব্যবহার করেন, এর চেয়ে ভালো ফ্যাসিলিটি পাবেন। তাহলে আই উই ইউ ব্যবহার করে যখন কোনো কন্টেন্টটা আপনি বানাবেন, সেই ক্ষেত্রে মানুষের কাছে ট্রাস্টেড ফিলটা একটু বেশি হয়। আমি বারবার বলছি যে এই কন্টেন্টগুলো যে আমি আলোচনা করছি, যে এগুলা হয়তো অনেক বোরিং, কিন্তু এটা আপনার আর্টিকেলটাকে এবং আপনার কাস্টমারকে মনিটাইজ করতে অনেকটা হেল্পফুল হবে। ইউজ এক্সাম্পল। ওকে, এই যে কথাটা আসলো, আমি যে এতক্ষণ আপনাদের সাথে বক করছি, এই যে একটা উদাহরণ দিলাম ল্যাপটপ নিয়ে, এখন এক্সাম্পলটাকে আমার নিজে দিতে হবে। আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, আপনি নিজেই বুঝতে পারতেছেন আমার পূর্বে ভিডিওটা আর এখন বর্তমান ভিডিও, দুটার মধ্যে পার্থক্য কি দাঁড়াচ্ছে? আগে সাউন্ড কোয়ালিটিগুলো খারাপ ছিল, এখন সাউন্ড কোয়ালিটি ভালো, কারণ আমি ল্যাপটপ চেঞ্জ করা হয়েছে। তো এখন আমি যদি বলি যে এক্সাম্পল কি, এখন বর্তমান এক্সাম্পলটা কিন্তু আমি বলে ফেলছি, আমার ল্যাপটপ চেঞ্জিং। এখন যদি আমি বলি যে আমি আগে পূর্বে আমি ওই ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করতাম, এখন বর্তমানে আমি এই ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করছি, আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়েছি। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনি যখন ব্যবহার করছেন, আমি এই জিনিসটা ব্যবহার করছি, আপনিও ব্যবহার করেন, এখন ফলাফল তো আপনাকে দেখাতে হবে যে আগে ব্যবহার করছিলেন তখন কীরকম অবস্থা ছিল আর এখন ব্যবহার করছেন কি ব্যবহার ছিল। বা আমি যদি অনলাইন আর্নিং বিষয়ে যদি একটা বলি যে আপনারা এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন, তাহলে কিভাবে ইনকাম করতে পারবেন? আমি ইনকাম করেছি, এতে ভালো ফলাফল পাচ্ছি, আশা করি আপনিও করতে পারবেন। কিন্তু এই ইনকাম করা ভালো কিছু করার জন্য কিছু ভালো স্টেপ রয়েছে, স্টেপগুলো মেনটেনেন্স করেন। এবং একটা এক্সাম্পল দিলাম, আমি এখন পর্যন্ত যত টাকা ইনকাম করেছি তার একটা ডেমো আপনাদেরকে দেখালাম, একটা স্ন্যাপশট দিয়ে দিলাম, এটাও কিন্তু একটা এক্সাম্পল। মানে মানুষকে কিন্তু ট্রাস্টেড ফিল করাতে হবে। তো এখন আমি যদি বলি কোন কোম্পানি একটা রিভিউ, মানে এক্সাম্পল কিন্তু আসলে অনেক কিছু হতে পারে। আমি বারবার একটা কথা বলি যে মার্কেটিং প্ল্যানিংটা হচ্ছে আপনার একান্ত আপনার কাছে।
নতুন নতুন প্ল্যান সৃষ্টি করতে হবে। আমি যে মার্কেটিং থ্রুতে আগাচ্ছি এটা আপনার কাজ নাও করতে পারে, আপনি একটা নতুন স্ট্র্যাটেজি বের করেন, নতুন একটা ওয়েতে আপনি মার্কেটিং করেন। এখন এমনও হতে পারে আরেকটা মানুষ, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা মার্কেটিং করছি, সেম টপিক নিয়ে আরেকটা মানুষ পোস্ট দিয়েছে, হ্যাঁ আমি এই সার্ভিসটা ব্যবহার করছি, খুব ভালো লাগছে, ওনারটাই আপনি স্ন্যাপ নেন, মানে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে, ধরুন উনি ফেসবুকে শেয়ার করছে, ওইটা আপনি স্ক্রিনশট নিয়ে আপনি এটা দেখাই দেন, দেখেন আরেকজন ইউজার তার ভালো লাগছে বিধায় এটা স্ট্যাটাস দিয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ বললাম। ওকে, ইউজ শর্ট সেন্টেন্স। সবসময় সর্বদা এটা বোঝানো কিছু নাই, সবসময় শর্ট সেন্টেন্স ব্যবহার করাটাই উত্তম এবং শ্রেয়। ওকে, দেন হচ্ছে আমি অনেক কথা বলে ফেলেছি, আপনাদের অনেক আটকেই দিয়েছি, আচ্ছা যাই হোক, স্টার্ট বোল্ডলি। তারপর হচ্ছে ইউজ গ্রাফিক্স, চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও। আমি বারবার একই কথা বলছিলাম যে একটা ভিজিটরকে গুগল কিন্তু আপনাকে বেশি বেশি প্রাধান্য দিয়েছে কিসের উপর বেস করে, একটা কাস্টমার, একটা ইউজার, একজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসে কতক্ষণ সময় সে থাকতেছে, ওইটাই কিন্তু আমরা সে বেশিক্ষণ সময় প্রাধান্য দিচ্ছে। তাহলে একটা কাস্টমারকে আটকে রাখার বা বেশিক্ষণ সময় স্টে করে রাখার কয়েকটা ওয়ে আছে। আপনি কন্টেন্টের পাশাপাশি বিভিন্ন জিনিস ইউজ করেন, আপনি চার্ট ইউজ করতে পারেন, ডায়াগ্রাম ইউজ করতে পারেন, ইমেজ ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন। চার্ট ডায়াগ্রামের ক্ষেত্রে আমি বলবো মাইক্রোসফট ওয়ার্ড যারা ইউজ করেন বা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছেন অলরেডি, তো মাইক্রোসফট ওয়ার্ডে অনেক ধরনের চার্ট বানানোর সিস্টেম আছে, আপনারা যদি চেক করেন এখানে পেয়ে যাবেন আশা করি, বা এক্সেলও চার্ট বানানো যায়। ওইখান থেকে যে চার্টটা বানিয়েছেন আপনি ওইটা কপি করে ছেড়ে দেন। মানে বিষয়টা এরকম একটা চার্ট হতে পারে যে এই ব্র্যান্ডের ল্যাপটপটা এত 2007-এ কতজন ব্যবহার করতো, 2008-এ কতজন ইউজার বাড়ছে, 2009-এ কতজন বাড়ছে, এই সুন্দর করে একটা চার্ট বানালেন, বা 2017 চলে এখন বর্তমানে কতজন মানুষ এটা ইউজ করছে, সুন্দর করে যে একটা চার্ট বানালে একটা মানুষ কিন্তু চার্টের দিকে অনেকক্ষণ তাকিয়ে দেখবে কি বোঝাতে যাচ্ছে চার্টটার মাধ্যমে। ওকে, এই বিষয়গুলো আর কি। ইমেজের বারবার বলছি যে ইমেজটা থাকলে মানুষ একটু আকর্ষিত হয়, আর ইমেজ সবসময় চেষ্টা করবেন আপনি যতটুকু বিষয় নিয়ে এতক্ষণ যে আলোচনা করলাম, এখন এই বিষয়টার পরেই যদি আপনাকে একটা ইমেজ দেখাতে পারি, যতক্ষণ আলোচনা করছি এই রিলেভেন্ট যখন একটা ইমেজ হয় তখন কিন্তু মানুষের পক্ষে বুঝতে আর একটু সহজ হয়ে যায় যে আমি এতক্ষণ যে পড়লাম এই রিলেভেন্ট বা এই বিষয়টাই আমার এই ইমেজের মাধ্যমে ফোকাস করছে। ওকে, ভিডিও কথা একই বিষয় যে আমি এতক্ষণ পর্যন্ত যে বা এতক্ষণ যে যাবো যে আমি এই কন্টেন্টটা পড়লাম, পরে আসলে অ্যাকচুয়ালি কি বুঝলাম এই টপিকটা আবার রিপিট করছে আমার ভিডিওতে এবং শর্টলি। ওকে, টিচ ইয়োর রিডার সামথিংস। ওকে, বিষয়টা হচ্ছে ইউজারকে আমি আমার মতো করে বলছি এই টপিকটা যে আপনার যে রিডার্স মানে আপনার যে ভিজিটররা আছে যখন আপনার ওয়েবসাইটে আসছে, সাপোজ আমি বলছি যে এরকম যে বললাম যে এরকম আপনি কেন এই ল্যাপটপটা কিনবেন, ওনাকে আমি কিন্তু প্রশ্ন করলাম, প্রশ্ন করে ওটা সলিউশন আমি বলে দিয়েছি যে আপনি এই কারণে ল্যাপটপটা কিনবেন, এই থেকে আপনি এই সার্ভিস বা এই সুবিধা পাচ্ছেন যেটা আপনি পাচ্ছেন না। প্রশ্ন করে আমি তাকেই আবার উত্তর দিয়ে দিচ্ছি, এই ধরনের সিস্টেমটাই হচ্ছে টিচিং মেথড। যেমন অনেক স্যার দেখবেন সে যখন ক্লাসে পড়াচ্ছে উনি নিজেই কিন্তু পড়িয়ে বারবার খুব সুন্দর সুন্দর প্রশ্ন বানিয়ে দিচ্ছেন এবং প্রশ্ন বলে সাথে সাথে উত্তরটাও দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু একটা ভালো একটা মেথড। তো একইভাবে আমরা তো কন্টেন্ট যেহেতু নিয়ে কাজ করতেছি, আমাদের ইউজারকে সহজে বোঝানোর জন্য আমি প্রশ্ন করব, আমি আবার সাথে সাথে উত্তর দিয়ে দেবো। আপনারা অলরেডি দেখেছেন যে বিভিন্ন ধরনের অ্যানালগ ফরম্যাটে কিন্তু মার্কেটিং হচ্ছে, বিভিন্ন ধরনের ভর্তি যেমন স্পোকেন ইংলিশ, কম্পিউটার ভর্তি বা প্রাইমারি কেজি স্কুলের ভর্তিগুলোতে যদি একটু উদাহরণ দিই, দেখবেন তাদের যে লিফলেটগুলো আছে, লিফলেটে সুন্দর করে যে বর্ণনা করছেন এটাও কিন্তু একটা কন্টেন্ট। ওইখানে ছবি আছে, সুন্দর করে লেখছে, বিশেষ পয়েন্টগুলো সারা বুলেট আকারে দিয়ে রাখছে, হ্যাঁ, যে আমাদের বৈশিষ্ট্যগুলো কি দেখবেন বুলেট আকারে সুন্দর সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। এবং কিছু কিছু প্রশ্ন তারা নিজে বানিয়ে রাখছে যে আমরা কেন সবার চাইতে আলাদা, কেন আমাদের এখানে পড়াবেন বা ভর্তি করাবেন, আমাদের এখান থেকে কি ফলাফল কিরকম, মানে এই ধরনের সুন্দর সুন্দর প্রশ্ন তারাই বানাচ্ছে এবং তারাই কিন্তু সলিউশনগুলো দিয়ে দিচ্ছে। তো আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের এই জিনিসটা ফলো করাটা সবচেয়ে বেটার, কারণ কাস্টমার যখন আপনার এই প্রশ্নগুলা সে পড়বে তখন সে নিজেই বুঝবে আরে আমি তো এই জিনিসটা জানি না, জিনিসটা বা আমি এই জিনিসটা জানি, বা আসলে তো তারা কি সার্ভিস দিচ্ছে একটু দেখি তো, বা তাদের এখানে আমার কি লাভ হবে এটা দেখি তো।
সে নিজেই কিন্তু একটু আগ্রহ বোধ করে জিনিসটা পড়তে আসতেছে। ওকে, ক্রিয়েট এ হাউ টু পোস্ট অর ভিডিও, আপনি এটা ডিপেন্ড করতেছে আসলে কি যে হাউ টু পোস্ট মানে কি এডুকেশনাল রিলেটিভ, যখন আপনি কোনো কিছু নিয়ে কাজ করবেন হাউ টু রিলেটিভ ইউজ করাটা বেটার। এর জন্য যে আপনি সব পোস্ট হাউ টু লিখবেন এটা না, আসলে আমি এখানে বোঝা যাচ্ছে যে হাউ টু পোস্টগুলো আসলে অ্যাকচুয়ালি বেশি ভালো কাজ করে বা ভিডিওগুলো বেশি কাজ করে। যখন আমি নিজেই বুঝেন, আপনি যখন কোনো একটা জিনিস জানেন না, আপনি চাচ্ছেন কিভাবে গুগল র্যাঙ্ক করা যায়, হাউ টু র্যাঙ্ক ইন গুগল, বেশি অংশ মানে 100টা সার্চের মধ্যে দেখা যায় যে 80টা সার্চে আমরা হাউ টু লিখে সার্চ দিই। তো আপনার কন্টেন্টের রিলেভেন্টও যদি বা আপনার কন্টেন্টের মেন সাবজেক্টও যদি হাউ টু দিয়ে করেন সেক্ষেত্রে ওটা ভালো হয় আর কি, আর কিছু না। ওকে, মেকে বুলেট ও নাম্বার লিস্ট, এই যে একই বিষয়, এই যে বুলেট পয়েন্ট আর হচ্ছে মেকে বুলেট ও নাম্বার লিস্ট, অর্থাৎ হয়তো আপনি বুলেট দিয়ে কাজ করেন না হয় নাম্বার লিস্ট নিয়ে কাজ করেন। আমি কিন্তু অনেকক্ষণ বক করছি বুলেট আর নাম্বার লিস্ট নিয়ে, আশা করি এটা বোঝার কথা। স্ট্রাকচার ইউর কন্টেন্ট, ওকে, স্ট্রাকচার ইউর কন্টেন্টটা বোঝাচ্ছি যে আপনি যে টোটাল কন্টেন্টটা লেখছেন এটা কিন্তু নির্দিষ্ট একটা স্ট্রাকচার থাকা দরকার। যেমন দেখেন এই যে কন্টেন্ট, দেখেন তার সুন্দর একটা কন্টেন্ট, দেখেন স্ট্রাকচার কিন্তু একটা মেনটেন আছে। এই যে এখান থেকে শুরু এখানে শেষ, এর বাইরে কি কোনো কন্টেন্ট গেছে দেখেন তো, যায় না। সুন্দর করে কিন্তু একটা কন্টেন্টে কিন্তু ভালো স্ট্রাকচার থাকতে হবে। অনেক সময় দেখবেন যে ইচ্ছা করলে কিন্তু এটাকে জাস্টিফাই করা যেত, এই যে এই কন্টেন্টটা কিন্তু জাস্টিফাই করা যেত। দেখেন হ্যাঁ, এখানে কিছুটা গ্যাপ রয়ে গেছে, এর সময় হয় কিন্তু এই যে মানে এইখানে কিছু বাকি লেখা বাকি আছে, ইচ্ছা করলে কিন্তু এটা জাস্টিফাই করা যেত। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এই জিনিসটা যদি জাস্টিফাই হতো তাহলে কন্টেন্টের স্ট্রাকচারটা কিন্তু দেখতে ভালো লাগতো। আপনি আপনার কন্টেন্টটা মানুষের কাছে কিভাবে ফোকাস করতেছেন, মানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেছেন, ওইটাকে বলতেছি আমরা স্ট্রাকচার। হ্যাঁ, তো স্ট্রাকচার আরও অনেক বিষয় থাকে আসলে অ্যাকচুয়ালি, যেমন এই সব কিছু যে এই জিনিসগুলো আপনি ব্যবহার করতেছেন কিনা, এটা ইউজ করতেছেন কিনা, আপনি এখানে ভিডিও ইউজ করছেন কিনা, ইমেজ ইউজ করছেন কিনা, বা এখানে চার্ট ইউজ করছেন কিনা, হেডলাইন ইউজ করছেন কিনা। তো এই বিষয়গুলো আর কি টোটালটা আপনি কিভাবে সুন্দরভাবে সাজাইছেন বা কিভাবে সুন্দর করে সাজাচ্ছেন, এটাই বলতেছি স্ট্রাকচার। ওকে, আস্ক কোয়েশন, এটা নিয়ে আসলে বলছি একটু আগেও, যে টিচার রিলেটেড আস্ক কোয়েশন। ওকে, টেল স্টোরি, মাঝে মধ্যে কিছুটা স্টোরিও বলেন। এই যে আমি আপনাদের সাথে এতক্ষণ কথা বলছি, মাঝে মধ্যে কিন্তু একটা উদাহরণ দিয়েছি, তাহলে এতে করে কি হচ্ছে, পাশাপাশি আপনি একটু রিফ্রেশমেন্ট পাচ্ছেন, আমার সাথে কন্টিনিউ থাকছেন। তো আপনিও যখন কোনো একটা কন্টেন্ট লিখতে যাবেন, সাথে সাথে যদি কাউকে একটা স্টোরি বলতে এখানে একটা উদাহরণ এক্সাম্পল ইউজ করেন, যে যেমন আমি একটা উদাহরণ দিই যে আপনি অনলাইন আর্ন মানি নিয়ে একটা কোনো কন্টেন্ট লিখছেন, তো এখানে আপনি একটা উদাহরণ দিলেন যে একটা ছেলে ছিল, সে প্রত্যেকদিন এত ঘন্টা কাজ করতো, এই সাবজেক্ট নিয়ে কাজ করতো, তার বর্তমানে আর্নিং এত, সে কিভাবে এই টাকা আর্নিং করতে পারলো, আসেন আলোচনা করি। এই যে একটা স্টোরি তুললেন, সে কিন্তু আগ্রহ বোধ করে ওই স্টোরিটা পড়ছে, পাশাপাশি এখন বাকি টিপসের জন্য আবার আপনার বাকি কন্টেন্টগুলো পড়বে। তো মাঝে মধ্যে কন্টেন্টের স্টোরি বলাটা এই হচ্ছে বিষয়। এই জিনিসগুলো আপনার কন্টেন্টে রাখাটা ভালো। একটা বারবারই বলি যে ভালো রাখলে ভালো, না রাখলে আরও ভালো। কেন ভালো আর না, মানে রাখলে তো ভালোই, মানুষকে বেশিক্ষণ সময় আটকে রাখতে হবে, না রাখলে আরও ভালো, এত কষ্ট করতে হবে না আপনাকে। আর যাই হোক, এ নিয়ে কিছু আলোচনা হলো। এখন আমি আপনাদেরকে, সরি আমার টিউটোরিয়ালটা অনেকখানি সময় লং হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই আসলে। বিষয় টপিক তো টপিক, আজকে টোটাল বিষয়টা হচ্ছে কীভাবে আর্টিকেল রাইটিং করতে হবে, ওইটা নিয়ে আমি দেখাবো। তো এই হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যখন আর্টিকেল লিখতে যাব তখন এই বিষয়গুলা নিয়ে কাজ করব। এখন কিছু বিষয় আমি যদি দেখাই আপনাদেরকে, আচ্ছা আপাতত এই জিনিস শেষ, এটাতে একটা উদাহরণ দিয়েছি। ওকে, এখানে কিছু টুলস নিয়ে এখন আমরা একটু আলোচনা করব কন্টেন্ট রাইটিংয়ে করতে গিয়ে। ওকে, একটা বিষয় হচ্ছে কি জানেন, আপনাকে আমি এখন বললাম ভাই ব্রেন ক্যান্সার নিয়ে আপনি একটা কন্টেন্ট লেখেন, আপনার পক্ষে কি পসিবল? আপনি কি ডাক্তার নাকি আপনি মেডিকেল স্টুডেন্ট যে আপনি এটা নিয়ে লিখতে পারবেন? এখন আমি যদি বলি ভাই গরু রচনা লেখেন, পারবেন না? পারবেন। কিন্তু তাহলে দুইটা বিষয়ের মধ্যে কি দাঁড়াচ্ছে, যে একটা জিনিস আপনি অলরেডি জানেন, এইটা নিয়ে আপনি লিখতে পারবেন। আর যখন ব্রেন টিউমার লেখে বা ব্রেন ক্যান্সার নিয়ে আপনাকে বললাম লিখতে, আপনি কিন্তু ভয় পেয়ে গেছেন, কারণ কি আপনি এই জিনিসটা জানেনই না। ওকে, তাহলে একটা জিনিস যখন আপনি জানেন সেই জিনিসটা আপনি খুব সহজে লিখতে পারতেছেন, তাইলে এখন আমি যে জিনিসটা জানি না সেটা কিভাবে লিখবো? তাহলে কথা কিন্তু ঘুরে ফিরে একটাই দাঁড়াচ্ছে, আপনি যে জিনিসটা সম্বন্ধে জানেন না, যে টপিকটা আপনি জানেন না, সেটা নিয়ে কিভাবে আর্টিকেল লিখবেন? তো
সেইটা আর্টিকেল লেখার জন্য আপনি অন্যের কন্টেন্ট দেখতে পারেন। এখন কন্টেন্ট যখন লিখতে যাবেন, আমি একটা কথা আবার বারবার বলতেছি, ওনার কন্টেন্টটা হুবহু সেম টু সেম রেখে আপনি ওয়ার্ডটার চেঞ্জ করে একটু গ্রামাটিক্যাল একটু চেঞ্জ করে এটা আপনি অন্য রূপ যদি ধারণ করতে চান, কথা অর্থই একটাই দাঁড়াচ্ছে, কিন্তু আপনি ওইটা অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছেন, তার মানে ঘুরিয়ে ফেলছেন। কিন্তু এতে করে ইউজার মানে হিউম্যান রিডেবিলিটিটা কমিয়ে ফেলছে, মানুষ পড়তে কিন্তু ইচ্ছাবোধ করবে না এবং ওয়ার্ড অনেকটা হার্ড হয়ে যাবে। সহজেই একটা কথা বলছেন, এটা ঘুরে ফেসে যখন বলবেন একজন ইউজার কিন্তু এটা বুঝতে তার পক্ষে কষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলতেছি, যে জিনিসটা আপনি একদম জানেন না ওই টপিকটা নিয়ে রিসার্চ করবেন, তাহলে রিসার্চ কীভাবে করব এই টপিক নিয়ে আগাচ্ছি। তবে রিসার্চ করার আগে কথাটা আবার শেষ করে নিচ্ছি, আবার অবশ্যই কারোর কন্টেন্টটা হুবহু নিয়ে একটু চেঞ্জ করে লেখার চেষ্টা করবেন না। যেটা ট্রাই করবেন সেটা সহজ উপায়, উনি কি বলতে যাচ্ছেন ওই জিনিসটা ভালো করে বুঝেন, কি লেখছেন ভালো করে পড়েন, বুঝছেন, ওকে ক্লোজ করে ফেলেন, এখন যেটা বুঝছেন ওইটা লিখে ফেলেন। কিন্তু যেটা লিখতেছেন, অন্যের যে কপিটা আপনি পড়ছেন ওইটা সামনে রেখে যদি আপনি লিখতে যান, তাহলে ওইটা কখনো আপনার লেখা আসবে না এবং আপনি কখনো লিখতে পারবেন না। ওইটা বন্ধ করে দেন, যেটা পড়ছেন যেটা বুঝছেন বোঝার সাথে সাথে আপনি বন্ধ করে দেন, এখন কি বুঝছেন ওইটা লেখার চেষ্টা করেন, দেখবেন ভালো করে আপনি লিখতে পারতেছেন। এই হচ্ছে আমার টিপস লেখার জন্য। এখন মেন কথা হচ্ছে আমি রিসার্চটা কীভাবে করবো বা অন্যের কন্টেন্টটা কীভাবে পাবো। ওকে, এখানে আমি ওকে আসতেছি, এখানে contentforest.com ওকে /editor। ওকে, এটা না দিলেও চলবে, contentfor.com editor। এটা ছাড়াও আসলে অনেক কিছু আছে। সাপোজ এটা কি করছে, সাপোজ আমি চাচ্ছি ওয়েব হোস্টিং নিয়ে কোনো কিছু জানতে, বা ওয়েব হোস্টিং একটা টপিক, এটার উপরে ডিপেন্ড করে আমাকে একটা আর্টিকেল লিখতে বলছে। ওকে, ওয়েব হোস্টিংটা লিখে আমি সার্চ দিলাম, তাহলে ওয়েব হোস্টিং দেখেন এখানে কিন্তু ব্লগ সিলেক্ট করা, মানে আমি চাচ্ছি এই ওয়েব হোস্টিং লিখে এখন পর্যন্ত ব্লগে কি কি লেখালেখি হয়েছে ওইটা একটা আইডিয়া পাওয়ার জন্য। ওকে, এখানে আমাকে কিছু আইডিয়া জেনারেট করে দিয়েছে। বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানি, মানে ওয়েব হোস্টিং রিলেটিভ আমি একটা কন্টেন্ট পেয়েছি এখানে ওয়েব হোস্টিং, তাহলে আপনি যেটা খুঁজছেন আসলে এইটা কিনা, বা ওয়েব হোস্টিং নেই তো, তাহলে ওয়েব হোস্টিংয়ের জিনিসটা কি বা এই জিনিসটা কি, এইটার উপরে কিছু এখানে আমি কিন্তু আর্টিকেল পেলাম। আপনি তার মানে কি এই টুলসটা ব্যবহার করে আপনার যে কিওয়ার্ড বা আপনি যেটার উপর রিটেন করতে আছেন ওইটা থ্রো করে সার্চ দিয়ে অন্যরা এখন পর্যন্ত কি লিখছে এটা একটা কিন্তু আইডিয়া জেনারেট করতে পারছেন। মানে সহজে এই কিওয়ার্ডটা দিয়ে কারা কি কন্টেন্ট লিখছেন একদম স্পেসিফিক ওয়েবসাইটগুলো আপনি খুঁজে পারতেছেন সহজে। ওকে, আরও সহজ হয়ে যাচ্ছে, আমরা গুগলও সার্চ দিতে পারতেছি, দিয়ে খুঁজে বের করতে পারবো। কিন্তু এই ওয়েবসাইটগুলো কেন দেখাচ্ছি, কেন বিষয়টা আসলে কখন কি জিনিসটা কিসের মাধ্যমে যে দরকার হয় সেটা আপনি নিজে বলতে পারবেন না, আমি দেখিয়ে যাচ্ছি। এটা যে কোনো সময় আপনার দরকার হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে বিষয়। এখানে একটা আসছে, দেখেন ওয়েব হোস্টিং প্রোভাইডার ট্রান্সফর্ম সার্ভিসেস ডেলিভারি উইথ অটোমেশন। এই বিষয় নিয়ে কিন্তু ওয়েব হোস্টিং নিয়ে কিন্তু সে অনেক কথাবার্তা বললো এখানে। ওকে, আপনি আরও কিছু নলেজ আপনি গ্যাদার করতে পারবেন, আরও অন্যান্য এখানে অনেক কিছু আছে, কয়েকটা সে প্রোভাইড করছে, এগুলো দেখতে পারেন। বা এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, একটার পর একটা রিচার্জ করা কিন্তু এখানে অপশন রয়ে গেল। ওকে, আরও সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এই যে designarticles.com। তো এইখানে আসলে অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে একটা আর্টিকেল সাবমিশন সাইট। আপনিও যদি কন্টেন্ট মার্কেটিং করতে চান, অর্থাৎ আপনার যদি কোনো একটা বিষয়ের উপরে কন্টেন্ট লেখা থাকে, এখন ওইটা যদি মার্কেটিং করতে চান এবং ওইটা যদি ইউনিক হয়, আপনি এটাকে এখানে সাবমিট করে যেতে পারেন। এই যে স্টার্ট ফ্রি মেম্বারশিপ এখানে সিস্টেম আছে। তার মানে বিষয়টা তার আছে, আপনার যদি কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলে এখানে আপনি পাবলিশ করার সুযোগ পাচ্ছেন। তো পাবলিশ করার সুযোগ করে লাভ কি? লাভটা হচ্ছে এখানে অনেক মানুষ বিভিন্ন আর্টিকেলের উপর রিসার্চ করতে আসে, তাহলে ওই আর্টিকেল থ্রুতে আপনি অনেকগুলো ভিজিটর পেয়ে যেতে পারেন। আর যাই হোক, এটা হচ্ছে পরের বিষয়। এখন আমরা এখানে আর্টিকেল রিসার্চ করতে আসছি কোন টপিকের উপর, ওয়েব হোস্টিংয়ের উপর। আমি একটাই বলতেছি, এখানে সাবমিট কি করে, আর্টিকেল করে। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সাবজেক্টের উপর আর্টিকেল লিখে এখানে সাবমিট করে যায়। কেন সাবমিট করা যায়? কারণ ওই আর্টিকেল সাবমিটের থ্রুতে সে তার ওয়েবসাইটের জন্য তার ইয়ের জন্য একটা ব্যাকলিঙ্ক জেনারেট করে যায়, যাতে করে সে ওই
আর্টিকেল থেকে সে একটা সে আর্টিকেল বা এই আর্টিকেলের মাধ্যমে সে ভিজিটর পেতে পারে। ওকে, তাহলে এতে করে আমরা কি কাজে লাগাতে পারছি? এতে করে আমরা যে জিনিসটা কাজে লাগাতে পারছি, আমরা রিচার্জ করতে পারতেছি, অন্য আর্টিকেলটা পড়ার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, তো আমি যদি কোনো আর্টিকেল নাই পাই তাহলে তো আমি রিচার্জ করতে পারছি না। ওকে, ভালো কথা, বকবক কমায় আমি কাজ শুরু করি। ওয়েব হোস্টিং নিয়ে আমি আলোচনা করতে আছি, তাই তো? তাহলে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম। তাহলে এই ajonarticles.com এ ওয়েব হোস্টিং রিলেটিভ যত ধরনের কন্টেন্ট আছে সবগুলো আমাকে দেখাবে। তাহলে আসলে অ্যাকচুয়ালি কি জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি বিষয়টা দেখবেন। কোয়েশ্চেন ইউ শুড আস্ক ইউর ওয়েব হোস্টিং বিফোর সাইন আপ, ওয়েব হোস্টিং এ গাইড ফর বিগিনার্স, চুজিং এ ওয়েব হোস্টিং। আসলে বিষয়টা আপনি আসলে কিসের উপর, আর্টিকেল তো অনেক কিছুই হয়, যে আপনি কি ওয়েব হোস্টিং কেনার কথা বলছেন, নাকি ওয়েব হোস্টিং সম্বন্ধে টিপস দিচ্ছেন, নাকি কোন ওয়েব হোস্টিং কোম্পানি সবচেয়ে বেশি ভালো ওইটার উপর ডিপেন্ড, মানে উদাহরণ দিতে আছেন। মানে টপিকটা আসলে সাবজেক্ট আমার, কিন্তু আপনি কিসের উপর লিখতে যাচ্ছেন ওইটাও কিন্তু ডিপেন্ড করছে। একটা হচ্ছে আমি জানছি রিভিউ, আমি এখন কিনবো না, আমি জাস্ট দেখতেছি, নলেজ বাড়াচ্ছি। আরেকটা হচ্ছে ওইটার সমস্যা হয়েছে, ওইটা কীভাবে সলভ করতে পারি, ওয়েব হোস্টিংয়ে আমার প্রবলেম হচ্ছে, ওইটা কীভাবে সলভ করতে পারি। আরেকটা হচ্ছে আমি আমার বর্তমান ওয়েব হোস্টিংটা ট্রান্সফার করে নতুন একটা হোস্টিংয়ে ট্রান্সফার করতেছি। অনেক কিছু কিন্তু সাবজেক্ট কিন্তু একটা, কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো আপনি কি চাচ্ছেন এই টপিকগুলো দেখে কিন্তু আপনি আইডিয়া করতে পারতেছেন যে আমি আসলে কী জিনিসটা চাচ্ছি। তাহলে একটা বিষয় কি হচ্ছে যে এই যে টুলসটা দেখাইলাম আপনাদেরকে, এইটার চাইতে কিন্তু বেশি পরিমাণের কন্টেন্ট পাচ্ছেন আপনার এই ডিজাইন আর্টিকেলসে। তো ডিজাইন আর্টিকেলসে আর একটা সুবিধা হচ্ছে, এখানে দেখেন যে টাইটেলের পাশাপাশি কিছু হালকা কন্টেন্টও কিন্তু এখানে দেওয়া আছে। তো সে থেকে আপনার টার্গেটেড আর্টিকেল কোনটা, বা আপনি কোন টপিকের উপরে কাজ করতে আছেন, এখান থেকে ভালো কিন্তু উদাহরণ পাচ্ছেন এখান থেকে। তো বিষয়টা হচ্ছে এখন আপনি কোনটার উপর, যেমন আপনার ভালো লাগছে এটা যে আপনি এই টপিকের উপরে আসলে আর্টিকেল লিখবেন, তো ভালো কথা, এটার মধ্যে ঢোকেন, ঢুকে এখানে দেখেন যে কি বলতে যাচ্ছে বা কি বুঝলেন জিনিসটা, টোটালটা আপনি একটু পড়েন। তো পড়ে যখন বুঝে ফেলবেন যে আসলে কি জিনিসটা বুঝাইলেন, তো এখন ওইটা কি করবেন, বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে নোটপ্যাড ওপেন করেন বা খাতা কলম নেন, নিয়ে যেটা বুঝছেন ওইটা এটা লেখা শুরু করে দিন, দেখবেন অটোমেটিক লেখা আসতেছে। তাহলে এখন বিষয়টা অন্যেরটা কেন বললাম, কারণ এই বিষয়টা আমার কোনো নলেজই নাই। যেহেতু নলেজ নাই, সেই ক্ষেত্রে অন্য আর্টিকেলটা পড়ে যখন আমি লিখতে যাব, ওইটা আমার জন্য অনেকটা সহায়ক হবে। ওকে, তাহলে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে অন্যের ওয়েবসাইটে এসে আরেকজন লোক কেন কন্টেন্ট লিখছে। এইটা দেখেন, এটা হচ্ছে তার একটা বেনিফিট। অর্থাৎ এই আর্টিকেলটা কে লেখছে, একটা লোক এসে এখানে আর্টিকেলটা সাবমিট করে দিচ্ছে। এখন সে সাবমিট করে দেওয়াতে এতে করে আমরা লাভ পাচ্ছি কি, তার কন্টেন্টটা পড়ে এই টপিকটা কি বুঝলাম, বুঝে আমি কিন্তু নতুন আর্টিকেল লিখতে পারছি। সে লিখছে বিধায় কিন্তু আমি লিখতে পারছি। এই হচ্ছে আমার মেইন বিষয়। আমি সার্ভিস পাইছি তার কাছ থেকে, এইটা এই ওয়েবসাইটের মাধ্যমে সে লিখছে বিধায় আমি কিন্তু লিখতে পারতেছি। এখন আপনিও তো হতে পারে, আপনিও তো এখানে একসময় আর্টিকেল সাবমিটও করতে পারেন। আপনি কেন সাবমিট করবেন, বা এই ব্যক্তি কেন সাবমিট করছে? ওকে, এই বিষয়টা হচ্ছে কি, দেখেন তার কন্টেন্টের শেষের দিকে সে একটা লিঙ্ক ছেড়ে গিয়েছে, ফর মোর ইনফরমেশন ভিজিট মাই। তাহলে এটা হচ্ছে কি, একটা লিঙ্ক। এখানে যদি ক্লিক করি দেখা যাচ্ছে যে আমাকে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়েছে, webmastersession.com, আর আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে ajonarticles.com। এটাকে আমরা বলি ব্যাকলিঙ্ক করা। অর্থাৎ ক্লিক করছি, এইখানে আমাকে নিয়ে গেছে আরেক জায়গায়। এই হচ্ছে মেইন বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে আপনার এই। তো এত ঘোরায় পেছে না বলি, তার মানে বিষয়টা হচ্ছে এই, আমাকে প্রথমে টপিক সিলেক্ট করতে হবে যে আমি কোন টপিকের উপর রিডিং করব। তাহলে টপিক সিলেক্ট করার পর ওই টপিক সম্বন্ধে আমার যদি পূর্বে কোনো নলেজ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে হবে যে এই টপিকের উপরে কারা কারা লেখালেখি করছে। যারা যারা লেখালেখি করছে, আপনি এই দুইটা যে টুলস দেখাইছি, এই টুলসের মাধ্যমে অন্যের কন্টেন্টগুলো পড়ে যেটা বুঝছেন ওইটার উপরে নতুন আপনি আর্টিকেল লিখতে পারছেন। ওকে, আরও কিছু বিষয় আছে এখানে। আরেকটা টুলস আছে আপনার deepweb.com। এইটা কিছুটা গুগলের সাহায্য নিয়ে তারা সার্চ দিয়ে বের করে দেয়, আপনারা এটা নিজে নিজে দেখে নেবেন। আমি যেগুলো দেখানো হয়ে গেছে এটা ধীরে ধীরে একটু ক্লোজ করে দিচ্ছি। ইজ অ্যান আর্টিকেল বা দেখাই দিলাম, এইটাও দেখাই দিছি। এই ছিল কয়েকটা বিষয়। সবচেয়ে ভালো যে বিষয়টা,
গুগলকে সার্চ দেন, গুগল আপনাকে ভালো, তাহলে এখন বলতে পারতেছে গুগলতেই তো দেখাইতে পারতাম। আসলে কখন যে কোন টুলসটা আপনার কাজে আসবে আপনি নিজেই বলতে পারবেন না। এখন বলতে আমি কথাটা দুইবার রিপিট করলাম কারণ এটা আসলে ইম্পর্টেন্ট একটা কথা ছিল। ওকে, আমি চাচ্ছিলাম ওয়েব হোস্টিং নিয়ে। তাহলে ওয়েব হোস্টিং কী করতে আছি? আমি কি সেল করতে আছি, নাকি মানুষকে ওয়েব হোস্টিং সম্বন্ধে নলেজ দেবো, নাকি আমার প্রাইসিং সম্পর্কে মানুষকে ধারণা দিতে আছি? আমি যদি এরকম হয়, কোনো একটা ব্যক্তি যদি চায় যে বেস্ট ওয়েব হোস্টিং কে বা কারা বেস্ট ওয়েব হোস্টিং প্রোভাইড করে, তাহলে একটা মানুষ কি সার্চ দেবে যে বেস্ট ওয়েব হোস্টিং। তো আমার ক্লায়েন্ট আমাকে কি কাজ দিল যে কেউ যদি কোনো ভালো কোম্পানির ওয়েবসাইট খুঁজে, মানে তুমি আমাকে একটা আর্টিকেল লিখে দাও যে বেস্ট ওয়েব হোস্টিং, আমার কোম্পানিটা ভালো ওয়েব হোস্টিং সার্ভিস দেয়, ওই টপিকের উপরে তুমি আমাকে একটা আর্টিকেল লিখে দাও। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তার এই কন্টেন্টটা পাওয়ার জন্য মানুষ কি লিখে সার্চ দিতে পারে? বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ দিতে পারে। এটা আমি আইডিয়া জেনারেট করলাম। তো আপনারও বিষয়টা, কাস্টমার যখন আপনাকে বলবে যে আমাকে এই টপিকের উপর আর্টিকেল লিখে দাও, তো এখন এই টপিকের উপরে যদি অন্যের আর্টিকেল পড়তে হয়, তাহলে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে যে আমার ক্লায়েন্ট আমাকে কি বললো, যে আমাকে বললো যে সে ওয়েব হোস্টিং বিক্রি করে, তার ওয়েব হোস্টিংটা ভালো এবং সবচেয়ে ভালো ওয়েব হোস্টিং তারাই, এইটার উপর একটা আর্টিকেল লিখে দিতে। তো একজন কাস্টমার এই সার্ভিসটা বা এই আর্টিকেলটা যদি পড়তে চায়, তাহলে কি লিখে সার্চ দিতে পারে? তো তার আর্টিকেলটা পড়ার জন্য মানুষ সার্চ দিতে পারে বেস্ট ওয়েব হোস্টিং। তাহলে বেস্ট ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ দেয়, যারা এই ভালো সার্ভিসগুলো দিচ্ছে তাদের লিস্টগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখেন এখানে পেয়ে গেছে দ্য বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস অফ 2017। যদি এখানে ঢুকি, সে কীভাবে বর্ণনা দিয়েছে তার সিস্টেমটা কিন্তু আমি পেয়ে গেলাম। যে এখানে কিছু চার্ট আকারে দিয়েছে, কিছু ছবি দিয়েছে এবং কিছু এখানে দেখেন সুন্দর সুন্দর বলছে হোয়াই ইউ নিড ওয়েব হোস্টিং। দেখেন প্রশ্ন করছে কিন্তু, এবং সাথে সাথে উত্তরটা দিয়ে দিল। টিচিং মেথড কিন্তু আস্ক কোয়েকশন, এই যে বলছিলাম না টেল আস্ক কোয়েকশন মেথডে কিন্তু পড়ে গেছে। ওকে, গেটিং স্টার্টেড উইথ ওয়েব হোস্টিং, একটা পয়েন্ট বানাইছে সে, আর সুন্দর করে সে কিন্তু ডিসক্রিপশনগুলো দিছে। এখন যে বিষয় দেখেন সাথে সাথে কিন্তু একটা ভিডিও সে দিয়েছে। হ্যাঁ, তো এই বিষয় কিন্তু দেখেন পয়েন্ট আকারে কিন্তু সে টোটাল জিনিসগুলো বর্ণনা করতে হবে, পাশাপাশি অনেক কিছু। এখন মেইন বিষয়টা হচ্ছে কি, আমি এখান থেকে একটা আইডিয়া জেনারেট করে ফেললাম যে এই জিনিসটা লিখে মানুষ কীভাবে যে হোয়াই ইউ নিড ওয়েব হোস্টিং। ওকে, আমি সেম টপিকটাই রাখলাম, হোয়াই ইউ নিড ওয়েব হোস্টিং, বা এই জিনিসটা আপনি টপিকটা একটু ঘুরে লিখতে পারেন, বা সুন্দর করে আপনি এই রিলেটিভ আরেকটা দিতে পারেন, বা এটাই যদি দেন তাহলে আপনি একটা কাজ করেন, তাহলে এখন এই জিনিসটা তো আপনি রাখতে পারেন। তো এটা তো আর হুবহু রাখতে পারতেছেন না, বা একটা টপিক আপনি সাজালেন, আমি এখন হয়তো আপনি পারছেন না, কিন্তু যখন লিখতে যাবেন তখন দেখবেন ঠিকই মাথায় আসতেছে। তো এই জিনিসটা কি বুঝলেন, বোঝা শেষ? ওকে, দেন মিনিমাইজ। এইটা আর দেখতে যায় না যে এটা আসলে কি। ওকে, ভয় পেয়ে গেছেন মনে হয় সবাই। আচ্ছা, আমি ব্যাক করছি আবার। ওকে, তো এটা স্কিপ করে যাবেন, স্কিপকে এখন আপনি লেখালেখি শুরু করেন। আমি যেটা বারবার বলতেছি, দেখেন এটা রেখে এখন আপনি যদি চান দেখি তো এটা কি লেখছে, আমি এখন নতুন কিছু লেখার চেষ্টা করি। ওকে, বিজনেস ওনারটা কীভাবে লেখা যায়। ওকে, এখন আপনি যদি লিখতে চান দেখবেন সারাদিন লেখা আসতেছে না, কিন্তু আপনি টোটাল জিনিসটা পড়েন একবার, পড়ে কি বুঝলেন এটা আপনি স্কিপ করেন, নতুন একটা ট্যাব ওপেন করেন, এটা আর দেখারই দরকার না। কি বুঝছেন, যেটা বুঝছেন এটা লেখা শুরু করেন। বুঝতে পারছি বিষয়টা? লেখা কমপ্লিট। ওকে, তাহলে আপনি এখন নতুন আর একটা টপিক খুঁজেন যে এখন কি টপিক নিয়ে আলোচনা করা যায়। ওকে, দেখি এই টপিক। ওকে, দ্য ওয়েব হোস্টিং ফিচার ইউ নিড। ওকে, তাহলে এই টপিক নিয়ে একটু আলোচনা করি, দেখি তো এই জিনিসটা কি। এই জিনিসটা আপনি একটু পড়লেন, পরে কি বুঝলেন? ওকে, আপনি নোটপ্যাড নিয়ে আবার লেখালেখি শুরু করে দিলেন। এইভাবে লেখেন, আশা করি লেখা হয়ে যাবে। ওকে, তাহলে এখন কিছু বিষয় আসতে পারে যে ভাই আমি তো ইংলিশে ভালো, কিন্তু গ্রামাটিক্যালে তেমন একটা ভালো না, যে বানান ভুল হয়, বা অফ কখন ব্যবহার করতে হয়, দা কখন ব্যবহার করতে হয়, এই জিনিসটা তেমন একটা বুঝি না। এটার জন্য আপনার সলিউশন আছে। ওকে, তাহলে এখন আরও কিছু মজার টুলস আপনাদেরকে দেখাই। এটা আমাদের আপাতত দরকার নাই, বাদ দিয়ে দিলাম, ওনাকেও বাদ দিয়ে দিলাম। ওকে, এখানে প্রথমে আপনাকে দেখাবো, দেখেন একটা আর্টিকেলে সবচাইতে সুন্দর একটা বিষয় কি দাঁড়াচ্ছে, এক সুন্দর টাইটেল কিন্তু, এই যে দ্য বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস অফ 2017, এটা একটা টাইটেল আপনি দিলেন।
তো এই টাইটেলটা আসলে মানুষকে কতটুকু আকর্ষণ করবে বা এসইওর জন্য কতটুকু ভালো, এটা মনিটাইজ করা বা আপনাকে যদি কেউ সাজেস্ট করে এটা 100-র মধ্যে আপনি যদি দেন এই টাইটেলটা দেন, আপনি কত পাবেন, মানে 100-র মধ্যে কত মার্কিং, এই ধরনের কোনো একটা সিস্টেম হলে ভালো হয় না? ওকে, এই ধরনের কাজ করার জন্য আমরা কোর্স শিডিউল একটা টুলস আছে, হেডলাইন অ্যানালাইজার, এটা খুব ভালো সার্ভিস দেয়। যে আপনি সুন্দর করে একটা টাইটেল দেন, এখানে দে অ্যানালাইজ নাও দেন, এটা চাচ্ছে, আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, এটা কেন চাচ্ছে বুঝলাম না। আচ্ছা, আমি একটু দেখছি, আমি এখানে লগ ইন করার চেষ্টা করছি, আমি জানি না অনেক আগে রেজিস্ট্রেশন করেছিলাম, এটা মনে আছে কিনা, তারপর ট্রাই করে দেখছি। ওকে, তাহলে কাজ হয়েছে, আমাদের লগ ইন সাকসেসফুল হয়েছে। এটা জাস্ট করার জন্য আমাদের এটা হয়েছিল, আর কিছু না। ওকে, তাহলে এখন আমরা এটা ইউজ করতে পারবো। একটু লোড হচ্ছে, আজকে নেট স্পিড অনেক কম। তো আরেকটা বিষয় কি, এটা তাদের একটা পেইড টুলস, এখানে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তাদের প্রাইসিং এর লিস্টটা আমাদেরকে এখানে দেখাচ্ছে, আর ফ্রিতেও কিছু সার্ভিস দিচ্ছে, বাট এটা আপনার কিছু ক্ষেত্র বিশেষ, তো সবগুলাই কিছু ফ্রি ভার্সন থাকে। তো আমরা চেষ্টা করব যতটুকু, কারণ আমরা যেহেতু আমরা নতুন সবাই, তো সেক্ষেত্রে আপনাদের পেইং করে আপনাদের কাজ করাটা খুব কষ্ট হয়ে যায়, তো ফ্রি মেথড যতটুকু ইউজ করা যায় ওইটা দেখাচ্ছি আপনাদের। ওকে, আমরা গেট স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করছি, গেট মাই অ্যাকাউন্ট। ওকে, আবার একটু ব্যাক করে দেখি এখানে আর কোনো ফাংশন পাচ্ছি কিনা, how to work। তো বিষয়টা আসলে সলভ করতে পেরেছি। তো আপনারা যে ইউজ করবেন সেটা হচ্ছে coschedule.com/headline-analyzer, এটা লিখে আপনি যে আপনার আর্টিকেলের জন্য যে টাইটেলটা দিতে আছেন, অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল একটা কন্টেন্টে অবশ্যই টাইটেল থাকে। দেখেন এখানে এখানে একটা কন্টেন্ট আমরা লিখেছি, এটা একটা টাইটেলটা কিন্তু আসলে অনেক অ্যাট্রাকশন করে একটা কাস্টমারকে বা একজন ভিজিটরকে। তো এই টাইটেলটা কিভাবে আমরা সুন্দর করে বানাতে পারি, কারণ আর্টিকেলের একটা অংশ কিন্তু টাইটেল, একটা বিশাল একটা অংশ টাইটেল, এবং একটা মানুষকে পড়তেও কিন্তু অনেকটা আকর্ষণ করে আমার এই টাইটেলটা। তাহলে আমার এই টাইটেলটা আসলে এসইও ফ্রেন্ডলি কতটুকু ভালো না খারাপ, এটা আমরা মার্কিং করার জন্য আমরা আসলাম এইখানে coschedule.com/headline-analyzer। সাপোজ আমি এখানে লিখলাম যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস অফ 2017, এটা আমরা দিলাম, সাপোজ ধরি আপনার টাইটেল হিসাবে। তো আমি যদি এখানে দিলাম, দেওয়ার পর আমাকে রেজাল্ট দেখাচ্ছে যে 100-র মধ্যে কত, 58, বেস্ট ওয়েব হোস্টিং 58। এখন কেন এটা 58, 100 কেন হলো না, এই জিনিসটা আপনাকে দেখাচ্ছে। তাহলে কি হয়েছে যে কমন 17%, আনকমন 0%, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে 17%, তারপর হচ্ছে ইমোশনাল, এখানে আমাকে সাজেস্ট করছে। দেখেন এখানে দুইটা জিনিস আছে, মানে আমার যে আর্টিকেলটা আমি যে টাইটেল দিয়েছি এটা একদম আনকমন না, একদমই আনকমন না, কারণ অর্থাৎ যতগুলা আপনার দেওয়া হয়েছে, অন্য এখন বলতে যতগুলা কন্টেন্ট পাবলিশ হয়েছে এই রিলেটিভ, ওই কারো টাইটেলের সাথে আমার টাইটেলটা মিলে যাচ্ছে, সেক্ষেত্রে এটা দেখা যায় আনকমন 0%। ওকে, ইমোশনাল না, ইমোশনাল বলতে increase the number of emotional word in the headline to improve your headline, এখানে সবচেয়ে ভালো হচ্ছে তারা এটা অ্যানালাইসিস হবে, তাদের কাছে একটা ভালো বই আছে, আপনি পেয়ে যাবেন, এখানে কিছু গাইডলাইন আছে, গাইডগুলো দেখলে আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তারপর এখানে কি বলছে দেখেন, লেন্থ অ্যানালাইজার,
33 ক্যারেক্টার্স and 6 ওয়ার্ড, 6টা ওয়ার্ডের মধ্যে। হ্যাঁ, হাউ টু ফাইন্ড বেস্ট লেন্থ ইয়োর ব্লগ পোস্ট হেডলাইন, এটা হচ্ছে আরেকটা এখানকে সাজেস্ট করছে। বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস অফ ফার্স্ট ফ্রি হচ্ছে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস হচ্ছে। ওকে, তাহলে এখন মেন কিছু অর্থাৎ গুগলে যেহেতু সার্চ দেন তাহলে কীরকম দেখাবে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস অফ 2017। তাহলে কী লিখে সার্চ দিলে মানে টাইটেলটা কী দেখাবে গুগলে এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে। বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস অফ 2017। শেয়ার ইউর রিসার্চ, ওকে, ফলোয়ার্স, এই বিষয়গুলো আর কি। তার মানে আপনি যে হেডলাইনটা দিচ্ছেন এটা আসলে এখনও পারফেক্ট হয় না। কতটুকু হয়েছে 58, এটাকে আরেকটু মডিফাই করতে হবে। বেস্ট ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং, বেস্ট টপ ওয়েব হোস্টিং, এই কি বিষয়টা আছে কিছুটা, আমি এখানে একটু লিখে দেখি বা একটু লং করতে হবে। বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, বাংলাদেশ ভুল হচ্ছে কেন? ওকে, বড়াতে দেই নেই। বাংলাদেশ 2017, এটা কতটুকু অ্যানালাইজ হয় দেখি। আগের চাইতে একটু বাড়ছে কিন্তু 61 হয়েছে। তো এইভাবে একটু মডিফাই করে করে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ আগে ছিল 58, এখন হচ্ছে 61। তো এইভাবে একটু চেঞ্জ করে করে যে জিনিসগুলো দরকার এগুলো দিয়ে দিয়ে আপনি আপনার এটা আর একটু মডিফাই করতে পারেন। আপনি আমার একটা পূর্বে ভিডিও আছে হেডলাইন অ্যানালাইসিসের উপরে কীভাবে একটা টাইটেল মেকিং করতে হয়, ওইটাতে আমি আরও বিশদভাবে বর্ণনা করেছি, ওই টিউটোরিয়াল দেখলে আশা করি পেয়ে যাবেন। ওকে, এখন আমরা একটু নেক্সট আরেকটা টুলস দেখছি। ওকে, আরেক কিছু টুলস দেখাচ্ছি, স্মল এসইও টুলস। আরেকটা হচ্ছে আপনার হামিং, এটা একটা আছে, তারপর হচ্ছে ওকে, তাহলে এগুলো একটু করে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে HummingWayApps.com, আমরা যে হিউম্যান রিডেবিলিটি অর্থাৎ আমরা অনেক সময় যখন আর্টিকেল লিখি আসলে এটা কাস্টমার বুঝতে কি সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে। যদি এটা বুঝতে অনেক হার্ডার ওয়ার্ড ইউজ করে না, অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে, আসলে এটা অর্থ আমরা জানি কিন্তু আসলে এই ইংলিশটা ওয়ার্ডের অর্থটা কি ওইটা আমরা বুঝতে পারছি না, কারণ ইংলিশ ওয়ার্ডটা অনেক হার্ড থাকে। ওকে, মানে সিনোনিয়াম ইউজ করে অনেকে, কিন্তু মানে অনেকে চায় যে আমি একটা কাজ করি ওয়ার্ডটা টোটালটা চেঞ্জ করে দিলেই তো হলো। সেক্ষেত্রে কি হলো যে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে সিনোনিয়ামগুলো চেঞ্জ করে দিলে তো তাহলে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আর্টিকেলটা আমার ইউনিক হয়ে যাচ্ছে। আসলে কিন্তু বিষয়টা কিন্তু তাই না। বিষয়টা যে জিনিসটা দাঁড়াচ্ছে আপনার হিউম্যান রিডেবিলিটিটা কিন্তু কমে ফেলছে। অর্থাৎ সিনোনিয়াম যখন একটা ওয়ার্ডের যখন যেমন নেক্সট, তারপর এখন এটার সিনোনিয়াম যদি আপনি একটা ওয়ার্ড ইউজ করেন, নেক্সটটা আমরা কিন্তু সবাই জানি এটি হিউম্যান রিডেবিলিটি ভালো। যখন আপনি একটা সিনোনিয়াম ইউজ করবেন এইখানে, তো দেখা যাবে এই যে ওয়ার্ডটা ইউজ করতেছেন অনেক হার্ডেবল হয়ে যাচ্ছে, মানুষের পক্ষে বুঝতে ওইটা খুবই কম হচ্ছে। তো অনেকে যখন আর্টিকেলগুলো লেখে যদি হিউম্যান রিডেবল ভালো হয়, গুগল সেই কন্টেন্টগুলোকে প্রাধান্য দেয় যেগুলো হিউম্যান রিডেবিলিটি ভালো, আর যেগুলো হিউম্যান রিডেবিলিটি ভালো না সেই ক্ষেত্রে গুগল ওইগুলোকে তেমন একটা প্রাধান্য দেয় না। তো এই একটা টুলস, এইটা দিয়ে আপনি হিউম্যান রিডেবিলিটি চেক করতে পারবেন ভালোভাবে। আমি জাস্ট এখান থেকে কিছু আর্টিকেল হাওলাত করছি তার কাছ থেকে, তার কন্টেন্টগুলো কতটুকু হিউম্যান রিডেবিলিটি। এইখানে দেখেন একটা বিষয় আছে, Ctrl Z দিলাম, সবগুলা 00000 এখানে দেখাচ্ছে। অর্থাৎ অ্যাডভার্ট ওয়েল ডান, মানে আপনি সাজেস্ট করছে যে আপনি কোন কোন জিনিসগুলোকে চেঞ্জ করার জন্য। আমি যখন পেস্ট করলাম দেখেন, তার মানে এখানে কিছু কালার সাথে কালার ম্যাচিং হচ্ছে, মানে এই যে কালার, এই কালারটা আসলে কোনটার সাথে ম্যাচিং হচ্ছে দেখেন তো, এটার সাথে নাকি এইটার সাথে, এইটার সাথে ম্যাচিং হচ্ছে। এখানে কি বলছে, 11 of the 22 সেন্টেন্স আর ভেরি হার্ড টু রিড। 12টা সেন্টেন্স আছে যেখানে হার্ড টু রিড। তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে কোন কালারটার মাধ্যমে, এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে কালার বুঝে। ওকে, তারপরে যদি লক্ষ্য করেন যেমন এখানে কিছু আছে যে বি কাভারেড বাই, বি কাভারেড বাই এই কালারটার সাথে আসলে কোনটা ম্যাচিং হচ্ছে, এই কালারটা ম্যাচিং হচ্ছে। তাহলে এখানে কি বলছে, ইউজেস অফ প্যাসিভ ভয়েস মিটিং দ্য গোল অফ 4 or fewer, 4টা পয়েন্ট রয়েছে, এগুলাকে আমাকে কিন্তু সাজেস্ট করে দিচ্ছে। তার মানে এখান থেকে আপনার যে কন্টেন্টটা আমরা এখানে পেস্ট করলাম, অর্থাৎ এই কন্টেন্টটাকে হিউম্যান রিডেবিলিটি বাড়াতে অর্থাৎ মানুষের কাছে আরও সহজ করে তুলতে হলে আপনাকে কি করতে হবে, এই টুলসটা আপনাকে সহজে সাহায্য করতেছে। এবং
কীভাবে সাহায্য করতেছে, আপনি কিন্তু কালার করতেছে, যেমন এইটা একটা কালার, এই যে এই কালারগুলো যে অংশ ধরে আছে আসলে এই কালারটাকে আপনি কি ইমপ্রুভ করলে কাস্টমারের জন্য ভালো হবে। তাহলে আপনি এখানে দেখা যাচ্ছে যে সেন্টেন্স আর হার্ড টু রিড, এটা বুঝতে মানুষের পক্ষে খুবই কষ্ট হচ্ছে। এই যে এতগুলা লেখছেন এর মধ্যে কোনটা কিন্তু সে ধরে না যে এটা বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু সে এই লাইনটিকে কিন্তু ধরে ফেলছে। তাহলে আপনি একটু চেষ্টা করেন, এখানে রাইট আছে, আপনি এডিটে যান, এডিটে গিয়ে বা রাইটে ক্লিক করে যে জিনিসটা সে কালার ধরেন এডিটে দিলে সে কিন্তু কালারটা ধরছে, তাই তো সিলেক্ট করলাম, রাইটে গেলাম, তো যেটা আপনি সিলেক্ট করে রাখলেন এই জিনিসটাকে একটু চেঞ্জ করেন আর ইজি করার চেষ্টা করেন, if it is to be possible or not. ওকে, এটা লাগতেও পারে নাও লাগতে পারে, আমি দেখাই দিলাম যে কোনো সময় লাগতে পারে। ওকে, তো অনেকে যে জিনিসটা ভাবছেন, আমরা এখানে আছে স্মল এসইও টুলস, স্মল এসইও টুলস নিয়ে আরও অনেকগুলা ভিডিও দেখাইছি, এক দুটো মাঝে মধ্যে ইউজ হয়েছে। তারপর আমি চেষ্টা করবো ফুল টুলসগুলো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আজকে এমনিতে অনেক ভিডিও লেন্থ বেশি হয়ে গেছে, এগুলো নিয়ে দেখাবো না, জাস্ট যেগুলো আমার দরকার আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে আমি সেইগুলোই দেখাবো। ওকে, এখানে একটা আছে, প্রথম যেটা দেখাবো প্লাগিয়ারিজম চেকার, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ আপনি একটা কাজ করলেন, আপনাকে বললাম ভাই আপনি একটা কাজ করেন, আমাকে মেক মানি অনলাইন নিয়ে আমাকে একটা আর্টিকেল লিখে দেন। আপনি কি করলেন, এই ওয়েবসাইটে আসলেন, এসে কি করলেন যে এইখান থেকে আমি এটা দেখাচ্ছি, সরি, এইখান থেকে কি করলাম, একদম প্রথম থেকে কি করলাম যে এইখান থেকে কিছু লাইন কপি করলাম। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন আবার আসলাম, কাজ করি নিচে আসি, তাহলে কেউ ধরতে পারবে না। কি করলাম যে এইখান থেকে কিছু কপি করে আনলাম, ওকে, পেস্ট করে দিলাম। ওকে, দেন আর একটু নিচে আসি, তাহলে কেউ ধরতে পারবে না। কি করলাম যে এখান থেকে আমি আরও কিছু কপি করলাম। ওকে, ভালো কথা দিলাম। অনেকগুলো আর্টিকেল, তো এর থেকে মাঝে মধ্যে কিছু কিছু জায়গা থেকে নিয়ে নিলে কেউ ধরতে পারবে না। বা কী করলেন, আরেকটা ওয়েবসাইটে গেলেন, হ্যাঁ, আরেকটা ওয়েবসাইটে গিয়ে আরেকটা ওয়েবসাইটে যান, মেক মানি অনলাইন, সার্চ দিলাম। একটা কাজ করি, এখান থেকে কিছু আর্টিকেল হাওলাত করে আনি। ওকে, আমি হাওলাত করে আনলাম, ভালো কথা। তা এইভাবে যে করছেন আসলে কি মনে করতেছেন, আপনি এক এক ওয়েবসাইট থেকে বা একটা আর্টিকেলে কিছু কিছু অংশ নিচ্ছেন, বাকিগুলো নিচ্ছেন না, বা আরেকটা ওয়েবসাইট থেকে কিছু হাওলাত করলেন, এটা গুগলে ধরতে পারবে না? ওকে, গুগলের কথা বাদ দেই, এই টুলসই ধরে ফেলছে। কিভাবে দেখেন, অর্থাৎ যে কন্টেন্টটা আমি কপি করলাম বা চুরি করলাম অন্যের আর্টিকেল থেকে, ওকে, এটা কিভাবে ধরছে দেখেন। প্লাগিয়ারিজম চেকারে গেলাম, এটা একটা টুলস, আমাকে চেক করতে দিচ্ছে যে আসলে এটা কি আসলে অরিজিনাল কন্টেন্ট কিনা, বা আমি যাকে দায়িত্ব দিয়েছি আর্টিকেল রাইট করে দেওয়ার জন্য ওইটা কি আসলে ভালো করছে নাকি খারাপ করছে, নাকি সে চুরিবিদ্যা করে আমাকে ওইটা দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে পেস্ট করলাম, তাহলে এখান থেকে আমাকে দেখাচ্ছে যে আমার একটা ভুল হচ্ছে, আমাকে এখানে সাজেস্ট করছে কিন্তু এই টুলসের সাহায্যে না। এটা আরেকটা টুলস, সেটা হচ্ছে গ্রামারলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে এই কাজটা, এখানে একটু কাজটা শেষ করে নিই। ওকে, এখানে আমি যে আর্টিকেলটা লিখছিলাম, এখানে এই আর্টিকেলটা পেস্ট করলাম। ওকে, এখন আমি এটা চেক করব যে এটা আসলে ইউনিক আর্টিকেল কিনা, বা এটা সে নিজে থেকে লেখছে নাকি কপি পেস্ট করে অন্যখান থেকে নিয়ে আসছে। তো এটা চেক করার জন্য প্রথমে প্লাগিয়ারিজম চেকারে গিয়ে আমি এখানে আমার আর্টিকেলটা করে দিলাম, পেস্ট করে দিলাম। দেন এটা চেক করব, চেক করার জন্য যে কাজটা করবো, আমি নট রোবটে চেক করলাম, এটা সিকিউরিটি রিজনের জন্য দিতে হয়, দিয়ে দেবো যে আমরা প্লাগিয়ারিজম চেক করছি, গ্রামার না। ওকে, চেক প্লাগিয়ারিজম, আমরা চেক প্লাগিয়ারিজম যে যখন আচ্ছা সরি, এটা আবার সিকিউরিটি চাচ্ছে। ওকে, দেখেন এখানে কিছু প্রসেস চলছে, কমপ্লিট 100% চেকার কি করছে, 50% ইউনিক, বাকিটা 50% না, আসলে কি তাই? ওকে, আমি আবার একটু একটু ভুল হতে পারে, আমি একটু কাজ করে নিচ্ছি। প্লাগিয়ারিজম চেকার, আমরা এখান থেকে কপি পেস্ট করছিলাম, কপি করলাম, এখানে এই অংশে পেস্ট করে দিলাম, নট রোবটে সিলেক্ট করলাম, এন্ড কি করব, চেক প্লাগিয়ারিজমে ক্লিক করব। চেক প্লাগিয়ারিজম চেক করার জন্য এখানে চেকিং হচ্ছে 0%, 50% প্লাগিয়ারিজম দেখাচ্ছে। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, কিছু একটা অংশ ধরে নিছে এটা আমার ইউনিক, আর 50% ইউনিক না। তাহলে কোত্থেকে এটা কেন ইউনিক না, দেখেন
আমি যদি এখানে সার্চও করি, এখানে যে ক্লিক করলাম দেখেন আমি কোথা থেকে আনছিলাম এই জিনিসটা কিন্তু এখানে ধরাই দিচ্ছে, হ্যাঁ ধরাই দিচ্ছে। এই হচ্ছে বিষয়টা। তাহলে এখানে আরেকটা বিষয় কি দাঁড়াচ্ছে যে আরেকটা সহজ বিষয়কে দেখেন ডাবল কোটেশন দিয়ে কিন্তু এই যে কাজটা শেষ করে ফেললো। তাহলে একই কাজটা আপনি নিজেও করতে পারবেন। ডাবল কোটেশন দেন, ওটার মধ্যে কি করবেন, আর্টিকেলটা কপি করলেন, কপি করে এখানে বসায় দেন, ওকে দেন ইন্টারে চাপ দিলেন। এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা কারোর সাথে যদি ম্যাচিং হয় আপনাকে এখানে দেখাবে। আর যদি একদম ম্যাচিং না হতো, যেমন এখানে দেখেন কোনটাকে ইউনিক হিসেবে ধরছে, এটাকে ইউনিক হিসেবে ধরছে, ওকে আমি এটা পেস্ট করলাম, কারণ এখানে লিঙ্ক থাকতে পারে এর জন্য আমি এটাকে একটু পেস্ট করলাম, ওকে এইটাকে যেহেতু ইউনিকভাবে ধরছে আমি কপি করলাম। এই ডাবল কোটেশন তো আমি আবার দিচ্ছি, ডাবল কোটেশনের ভিতরে আমি যদি এটা পেস্ট করে দিই, দেখেন এটাকেও ধরছে। দেখেন আগে কিন্তু অনেকগুলো রেজাল্ট দিয়েছিল, কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে না, অনেক শুধু কম লেখা দেখাচ্ছে। তার মানে কি বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি এই যে ওয়ার্ডটা আমি কপি করে আনলাম, আসলে কোত্থেকে কপি করে আনলাম এখানে কিন্তু দেখাচ্ছে। তাহলে দেখেন যে এই যে কি ছিল monetizersports.com কি যেন একটা ওয়েবসাইট, আচ্ছা যাই হোক, এই ইউআরএল এর ওলা এইখানে যে একটা কন্টেন্ট, ওই এই ইউআরএল এর বা এই ওয়েবসাইটের মধ্যে এই একটা কন্টেন্টের সাথে কিন্তু এতটুকু কন্টেন্ট আমার ম্যাচিং হয়ে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা, আপনি এই টুলসই বলেন আর ডাবল কোটেশন যে সিস্টেম দিয়ে দেখালাম ওইটা করে কিন্তু আপনি পার পাচ্ছেন না, গুগল কিন্তু ঠিকই ধরে ফেলছে। কারণ গুগলের কাছে একটা অলরেডি ডাটাবেজ আছে, যা প্রত্যেকটা ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকে ওই কন্টেন্টগুলো জমা হচ্ছে। যখন আপনিও একটা কন্টেন্ট আপনি যখন পাবলিশ করবেন, যখন দেখবে যে আপনার কন্টেন্টটাও কিন্তু সে জমা করছে, তাহলে তার যে সফটওয়্যার বা তার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে সেই রকম করা আছে, যখন একই রকমের কন্টেন্ট ম্যাচিং পাবা তখন আমাকে নক করবা। তখন গুগলের রোবট কি করে, যখন নক চায় তখন আপনাকে দেখবে যে কে আসলে চুরিটা করছে, আর যে চুরি করছে তাকে ওই র্যাঙ্কিংয়ে থেকে নেমে আনে বা মেসেজ দেবে যে ইওর কপি পেস্ট কন্টেন্ট এটা করেন, যার জন্য আপনার এই যেহেতু আপনার এই ওয়েবসাইটের কন্টেন্টটা কপি পেস্টে ধরা পড়ছে, তার মানে আপনার এই পেজটাকে কখনোই গুগল ইন্ডেক্সই করবে না, মানে তার ডাটাবেজই জমা করবে না। গুগলে কখনো সার্চ দিলে দেখবেন আপনাকে ওই পেজটি দেখাচ্ছে না, বা আপনি যে কিওয়ার্ড নিয়ে আশা করতেছেন বা হুবহু যে টাইটেলটা লিখছেন ওই হুবহু টাইটেলটা লিখেও যদি কেউ সার্চ দেয় গুগলে, তারপর আপনার পেজটা পাবে না। কেন? কারণ আপনি এটা কপি করে আনছেন বা কপি পেস্ট করে আনছেন। তার মানে কপি পেস্ট করে আনা কোনো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে যদি পাবলিশ করেন, তাহলে আপনি নিশ্চিন্তে মনে নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন, আপনার ওয়েবসাইটের পেজ কখনোই গুগলে আসবে না। ওকে, তার মানে এই চেকার থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার আর্টিকেলটা আসলে কতটুকু ইউনিক। এটা ছাড়াও তো আমি দেখাই দিলাম যে ডাবল কোটেশন ব্যবহার করে আপনি যে ইয়েটা করছেন, এখানে ডাবল কোটেশন ব্যবহার করে আপনি যে জিনিসটা চাচ্ছেন ওটা লিখে সার্চ দেন, এই রিলেটিভগুলো যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে দেখাবে। আর যদি যেহেতু এই রিলেটিভ সেমটি আলটু ফালতু কিছু লেখছি, এটা যদি গুগলের কাছে কোনো কিছু নাই, তার মানে আপনাকে কোনো সোর্সই সে দেখাচ্ছে না। এটা গুগল একটা অ্যাডভান্স সার্চ ছিল। ওকে, তাহলে এই ছিল বিষয়টা। এখন এইটাই আপনি ব্যবহার করে আরও কিছু অ্যাডভান্স আপনাকে আরেকটা দেখাচ্ছে। এখানে দেখেন রিরাইট, আর্টিকেল রিরাইট একটা ছিল, অর্থাৎ আর্টিকেল রিরাইটটা কি হচ্ছে, আপনি অন্যের আর্টিকেলটাকে একদম ইউনিক করে ফেলতে পারবেন। কিভাবে ইউনিক করতে পারবেন আমি একটু দেখাই। সেম টু সেম লেখাটা আমি কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। এখন যে টুলসটা ইউজ করতেছি সেটা হচ্ছে আর্টিকেল রিরাইট। ওকে, আম নট রোবট দিয়ে দেব রিরাইট আর্টিকেল। ওকে, তো রিরাইট আর্টিকেল করছি, আমার যে আর্টিকেলটা লিখছি যে কন্টেন্ট বা যে ওয়ার্ডগুলা চেঞ্জ করলে মানে একদম সে কি করবে, একটু আমার আর্টিকেল টুটার ওয়ার্ডগুলা চেঞ্জ করে সিনোনিয়ামগুলা চেঞ্জ করে সে একদম ইউনিক বানিয়ে ফেলবে, যেটা কিনা অন্য পেজের সাথে বা গুগলের ডাটাবেজে যতগুলা পেজ আছে কারোর সাথে ম্যাচিং হবে না। এরকমভাবে সে কন্টেন্টটাকে দিয়ে আমাকে ইউনিক করে ফেলবে। আমাকে সাজেস্ট করছে যে কালারফুল যে ওয়ার্ডগুলো আছে এগুলা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলেই আমার আর্টিকেলটা একদম ইউনিক হয়ে যাবে। তাহলে কি করছে, আমি প্রথমে পেস্ট করছি, পেস্ট আর্টিকেল ডুপ্লিকেট প্রসেস করে এই অবস্থায় আছে, রিরাইট সাজেশন করছে যে এই জিনিসগুলো আমি সাজেশন করে দিলাম। ওকে, এখন আমার আর্টিকেলটা কি করব, ইউনিক করে ফেলবো। ডান, ইউনিক আর্টিকেল অথবা নেক্সট যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। ওকে,
নেক্সটে ক্লিক করলাম, কি হলো, ব্যাক করছি, নেক্সট, কোনো একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আমি আবার একটু ট্রাই করছি। টুলসটা আজকে এত সমস্যা করছে কেন আমি জানি না। আর্টিকেল রিরাইটার ভালো একটা টুলস ছিল এটা। ওকে আমি আবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। আম নট রোবট, তারপর হচ্ছে রিরাইট আর্টিকেল, একটু সময় নিচ্ছে, তারপরও হয়ে গেলে ভালো। ওকে দেন হচ্ছে নেক্সট। ওকে আমরা ইউনিক আর্টিকেল পেয়ে গেলাম, তার মানে আমি যে আর্টিকেলটা দিয়েছিলাম এখন যে আর্টিকেলটা পাইছি সেই আর্টিকেলটা একদমই ইউনিক, যেটা কোনো ওয়েবসাইটের সাথে ম্যাচিং হবে না। তার মানে এখন যে আর্টিকেলটা পাইছি দেখেন এখানে আমি লিখছিলাম দ্য ইন গোল বিং দ্যাট বাই দ্য টাইম, দেখেন 30 ডেট ইজ আপ, দেখেন তো এখানে 30 ডেট আপ আছে কিনা, 30 ডেজ আপ বানিয়ে ফেলছে, মানে ইউনিক করে ফেলছে কিন্তু। প্রোভাইডিং ইউ আর দ্য ডুইং এভরিথিং ইউ রিকোয়ার টু, যে এখানে নিডেড অ্যান্ড আস্ক চেঞ্জ করে ফেলছে, অনেক ওয়ার্ড কিন্তু সে চেঞ্জ করে ফেলছে। এখন আমরা একটু দেখি যে আর্টিকেল রিরাইট প্লাগেরিজম চেকারটা একটু চেক করি। দুইটা টুলস কিন্তু আমরা ইউজ করছি, একটা হচ্ছে আর্টিকেল রিরাইট, একটা হচ্ছে প্লাগেরিজম চেকার। প্লাগেরিজম চেকার দিয়ে আমরা কি করব যে আমার আর্টিকেলটা ইউনিক কিনা ওইটা চেক করব, আর আর্টিকেল রিরাইট দিয়ে আমরা কি করতে পারি অন্যের আর্টিকেলটাকে ইউনিক করে ফেলতে পারি। ওকে এটা কি ভালো না খারাপ এটা নিয়ে পরে আলোচনা করছি। এখন আমরা দেখলাম যে আর্টিকেল রিরাইট করে যে আমার অন্যের আর্টিকেলটা কপি করে এনে আমি এখন কি করলাম আর্টিকেলটা একটা ইউনিক বানিয়ে ফেললাম। তাহলে এখন দেখছি যে জিনিসটা আমাকে সে ইউনিক করে দিয়েছে, এখন আসলেই কি এটা ইউনিক হয়েছে কিনা ওই জিনিসটা চেক করছি আমি এখন প্লাগেরিজম চেকারের মাধ্যমে। সরি এখানে অলরেডি চেক হয়ে গেছিল, আমি একটা কাজ করি আবার একটু চেক করি। আম নট রোবট চেক করবো, চেক প্লাগেরিজম। এখানে আমার সাজেস্ট করে দেখাচ্ছে। ওকে এখন কি দেখাচ্ছে যে 100% ইউনিক, ইউনিক না হতে তাহলে রেড কালার আসতো। ওকে তাহলে আমরা দুইটা টুলস দেখলাম, একটা হচ্ছে প্লাগেরিজম চেকার, একটা হচ্ছে আপনার দুইটা টুলস দেখছি, একটা হচ্ছে রিরাইট আর্টিকেল রিরাইটার, একটা হচ্ছে প্লাগেরিজম চেকার। আমি আবার বলছি প্লাগেরিজম চেকারের কাজ কি। প্লাগেরিজম চেকারের কাজ হচ্ছে আপনি যাকে কাজ দিয়েছেন সে কোনো ওয়েবসাইট থেকে কপি করে কোনো কন্টেন্ট কপি করে এনে আপনাকে দিয়েছে কিনা, বা ওইটার আপনার যে আর্টিকেল রাখা হয়েছে এইখানের মধ্যে কোনো একটা আর্টিকেল বা কোনো একটা লাইন ওইটা কপি পেস্টে আওতাভুক্ত পড়তেছে কিনা গুগলের কাছে, ওইটা চেক করার জন্য আমরা প্লাগেরিজম চেকারটা ব্যবহার করব। ওকে এখন আপনার যদি মনে হয় যে আপনি ভালো আর্টিকেল লিখতে পারেন না, আপনি কি করলেন যে অন্যের আর্টিকেলটা কপি করে এনে আপনি আর্টিকেল রিরাইটে পেস্ট করে আপনি ইউনিক আর্টিকেল বানিয়ে ফেলতে পারবেন এই আর্টিকেল রিরাইটের মাধ্যমে। কিভাবে এই আর্টিকেল রিরাইটে গেলেন, যে কন্টেন্টটা আপনি অন্যের যে কন্টেন্ট আছে ওইটা টোটালটা আপনি কপি করে আনলে এখানে ছেড়ে দিলেন, নেক্সট ডান ইউনিককে ক্লিক করে আপনি টোটালটা ইউনিক বানিয়ে ফেললেন। ওকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে এই প্রসেসে আমার আর্টিকেলটা ইউনিক বানাইলাম এটা কি আসলেই কাজ করছে বা এটা আসলে কতটুকু হেল্পফুল। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, সে যে কাজটা করছে যে গুগল তার অ্যালগোরিদম নিজেও কিছু বলা আছে যে এরকম, বা সে অ্যালগোরিদমটা ওটা ফোকাস করেছে। তো এখন গুগলের অ্যালগোরিদমটা অনেকটা আপডেট, অনেক আপডেট, প্রায় কিছুটা হিউম্যানের মতো। তো এই বেসিক বিষয়গুলো গুগল জানে।
বা এটা অনেক আগে সময় কাজ করতে, কিন্তু এখন তেমন একটা কাজ করে না এই জিনিসটা, বা কিছু কিছু ক্ষেত্রে আপনি এই জিনিসটা ব্যবহার করতেও পারেন। জিনিসটা দেখা দিলাম, কারণ কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনার নতুন নতুন আর্টিকেল লেখা সম্ভব হচ্ছে না, এখানে রিরাইট করে করে আপনি অন্য অন্য জায়গায় আপনি মার্কেটিং কাজগুলো চালা দিলেন। বাট মেক মানি সাইট, যেটা আপনার অরিজিনাল সাইট, এইখানে কখনো এই রিরাইট আর্টিকেল ব্যবহার করবেন। বাট আদার কোনো ব্লগিংয়ে আপনি ব্লগিং করতে গেছেন, কন্টেন্ট মার্কেটিং করতে গেছেন, সেই ক্ষেত্রে আপনি ওইটাকে রিরাইট করে আপনার মেন কন্টেন্টটাকে ডুপ্লিকেট বানিয়ে ওইগুলা মার্কেটিং করার জন্য আপনি এই টুলসটা ব্যবহার করতে পারবেন। কিন্তু কখনো মেন সাইটের জন্য অন্যের আর্টিকেল কপি করে বানিয়ে আপনার মেন সাইটে এটা পাবলিশ করার জন্য যাবেন না। কেন যাবেন না সেটা বলছি, কারণ সে আপনার যে আর্টিকেলটা আছে ঘুরে ফিরে অর্থটা একই রাখছে, সে কিছু সিনোনিম বানিয়ে বানিয়ে আপনাকে একটা অন্য কিছু আপনাকে দেখাচ্ছে। তার মানে অন্য ওয়ার্ডের সাথে ম্যাচিং হচ্ছে না, ঠিক আছে, কিন্তু কন্টেন্টটা কিন্তু ঘুরে ফিরে অর্থ একই দাঁড়াচ্ছে। এবং কয়েকটা সে কিন্তু সব কিছু চেঞ্জ করছে না, কিছু কিছু জিনিস চেঞ্জ করছে, আবার কিছু কিছু জিনিস রেখে দিচ্ছে। সব জিনিস কিন্তু চেঞ্জ করা যায় না, বা এই হচ্ছে বিষয়টা আর কি। তার মানে ঘুরে ফিরে অর্থ কিন্তু একই থাকছে, তাহলে গুগল কিন্তু এই জিনিসটা ধরে ফেলবে। আপনি সেম জিনিস লেখছেন, সেম অর্থ লেখছেন, বাট আপনি ওয়ার্ডে সিনোনিম ইউজ করছেন, তার গুগল এই জিনিসটা চয়েস করে না। আর এই যখন আপনি সিনোনিম ইউজ করবেন, হিউম্যান রিডেবিলিটিটা তেমন ভালো হবে না। তো কথা হচ্ছে গুগল সবসময় ভালো সার্ভিস দিতে মানুষকে পছন্দ করে, কারণ গুগলের কিন্তু বিজনেস আছে। কারণ অলরেডি দেখেন, আমরা মেক মানি লিখে যখন সার্চ দিয়েছিলাম, বা যদি লক্ষ্য করেন যে বেস্ট ওয়েব হোস্টিং লিখে যদি আমি এখন সার্চ দিই, এই যে বেস্ট ওয়েব হোস্টিং লিখে যদি আমি এখন সার্চ দিই, অনেকের জায়গায় দেখবেন এডি দিয়ে লিখে রাখছে। অর্থাৎ গুগল এইসব ওয়েব হোস্টিং কোম্পানিগুলো বা এই ওয়েব প্রতিষ্ঠানগুলো গুগলকে টাকা প্রদান করছে, যে টাকা দিয়ে প্রদান করছে যে আমাকে বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে আমার এই ওয়েবসাইটগুলো দেখাবা। কারা কারা টাকা প্রদান করছে, এই যে এডি লেখা যেগুলো, তারা টাকা প্রদান করছে, বাকিরা কিন্তু টাকা প্রদান করে নাই। তাহলে আমাদের মতো ইউজাররা গুগলে এখানে সার্চ দিচ্ছে বিধাই তো আজকে গুগল এই পর্যায়ে আসছে। আর মানুষ সার্চ দিয়ে রেজাল্ট পাচ্ছে বিধাই কিন্তু এই কোম্পানিগুলো কি করছে, গুগলকে সার্চ দিচ্ছে। তার মানে এখন গুগলে আমি কিছু সার্চ দিলাম, কিন্তু ভালো কোনো তথ্য পাচ্ছি না, যে তথ্যগুলো পাচ্ছি এগুলো আমি ভালো করে বুঝতে পারতেছি না, তাহলে কিন্তু নেক্সটে গুগল ছাড়াও কিন্তু আরও অন্যান্য সার্চ ইঞ্জিন রয়েছে, তাহলে মানুষ কিন্তু এখন অন্যদিকে ড্রাইভেট হবে। তাই গুগলকে চাবে যে তার সার্ভিসটা নষ্ট করুক। তার জন্য গুগল চায় যে যেগুলো ভালো কন্টেন্ট, ভালো মানের সার্ভিস এবং মানুষ সহজেই বুঝতে পারবে এবং প্রচুর তথ্য পাবে, সে কী করছে, তাদের ওয়েবসাইটগুলোই সামনে নিয়ে আসতেছে। তো কথা দীর্ঘায়িত না করলে আজকে ক্লাসটা এতটুকু রাখবো। আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি আসলে আজকে কী নিয়ে আমরা টপিক আলোচনা করলাম। প্রথমে আলোচনা করছিলাম যে আমরা যখন আর্টিকেল লিখবো, আমার আর্টিকেলটা মানুষের কাছে পছন্দনীয় করে তোলার জন্য কোন কোন বিষয়ের উপরে আমরা বেশি বেশি ফোকাস করব, এক নম্বর বিষয়। তারপরে এই বিষয়গুলো ব্যবহার করে আর কি কি ওয়েবসাইট আছে, কয়েকটা ওয়েবসাইটের উদাহরণ দিয়েছিলাম, আর কয়েকটা টুলস আপনাদেরকে দেখাইছিলাম যে অবশ্যই একটা আর্টিকেল লিখতে আপনার ভালো একটা হেডলাইন অ্যানালাইজার প্রয়োজন। হেডলাইন অ্যানালাইজার দেখাইলাম যে একটা টাইটেল কীভাবে সুন্দরভাবে বানানো যায়। এই হেডলাইন অ্যানালাইজারের মাধ্যমে আপনি সুন্দর টাইটেল বানাতে পারবেন এবং আপনাকে সাজেস্ট করবে আপনার টাইটেলটা আরও কতটুকু হয়েছে। চেষ্টা করুন মিনিমাম 80 করার জন্য, 80 করলে আপনার এটা ভালো হবে টাইটেলটা। ওকে, এখানে স্মল এক্সেল টুলসে আমরা কি দেখাইছিলাম, দুইটা টুলস দেখাইছি, একটা হচ্ছে প্লাগিয়ারিজম চেকার, একটা হচ্ছে আর্টিকেল রিরাইট। এখানে কি করছি, এটার মাধ্যমে প্লাগিয়ারিজম চেকারের মাধ্যমে কোনো কপি পেস্ট কন্টেন্ট আছে কিনা এটা ধরতে পেরেছি, আর আর্টিকেল রিরাইটের মাধ্যমে অন্যের কন্টেন্টটা আমরা ডুপ্লিকেট করে একদম ইউনিক আর্টিকেল বানাতে পারছি। এটা আমরা ব্যবহার করতে পারবো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মেন সাইটে কখনো এই কাজটা আমরা ব্যবহার করবো না। সাপোজ আপনি এখন ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দিতে গেছেন, এই ক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন, বা অন্য একটা ব্লগে যেটাতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ভিজিটর আছে, কিন্তু এখন একই টপিক নিয়ে যখন আপনি লেখালেখি করতে যাবেন তখন দেখা যাবে যে অনেক সময় সাপেক্ষ বিষয়। তখন আপনি কি করলেন, আপনার মেন সাইটের জন্য যে আর্টিকেলটা পোস্ট করেছেন ওই আর্টিকেলটা কপি করে এখন রিরাইট করে আপনি নতুন একটা আর্টিকেল বানিয়ে আপনি ওইখানে সাবমিট করেন। কারণ যে ব্লগে আপনি সাবমিট করছেন ওই ব্লগটা তার আপনার নিজের না, এই চিন্তা ভাবনা করে আসলে এটা করা উচিত না। হয়তো অনেক সময় দরকার হতে পারে, বা কিসের জন্য দরকার হতে পারে আসলে আমি দেখে রাখলাম, এটা এখন আপনারা যে কাজেই ব্যবহার করুন আর কি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। আর কিছু আরেকটা দেখেছিলাম যে হিউম্যান রিডেবিলিটি চেক করার জন্য একটা টুলস, এখানে আপনাকে সাজেস্ট করবে, কীরকম সাজেস্ট করবে, কালার ওয়াইজ দেখাবে যে কোন জিনিসগুলো ইমপ্রুভ করলে আপনার আর্টিকেলটা আরেকটু ভালো হবে। এই কালার ওয়াইজ আপনি পরে বুঝে নেবেন যে এই কালার যেহেতু, বা এই কালারটা, যেমন এই কালারটা মানে কোনটা, বা এই কালারটা মানে কোনটা, তাহলে এই কালারগুলো কোনগুলো, এই যে হালকা কালারগুলো, তাহলে এগুলা কি করতে হবে,
এই জিনিসটা চেঞ্জ করে দিলে যে প্যাসিভ ভয়েসে ইউজ অফ প্যাসিভ ভয়েস, এখানে প্যাসিভ ভয়েস যদি আমি ইউজ করি তাহলে আমার আর্টিকেলটা একটু সুন্দর হয়ে যাবে। তাহলে এখানে সাজেস্ট করছে কিন্তু। তাহলে এখানে এই বেসিক কিছু টুলস দেখাইছি। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন ভিডিওর জন্য কিছুটা অপেক্ষা করবেন। ওকে, বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।